নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। আপনাদের আমি পড়ে শোনাচ্ছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বিপ্রদাস। এখন শুনবেন সেই উপন্যাসটিরই শেষ পর্ব। উপন্যাসটি শুনতে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে। শুরু করছি বিপ্রদাসের শেষ পর্ব। মেজদিদিকে জোর করিয়া একটা চেয়ারে বসাইয়া বন্দনা তাহার পায়ে আলতা পরাইয়া দিতেছিল। এই মঙ্গলাচারটুকু অন্নদা তাহাকে শিখাইয়া দিয়া নিজে আত্মগোপন করিয়াছে। তাহার চোখ রাঙা, অবিরত অশ্রু বর্ষণে চোখের পাতা ফুলিয়াছে। বন্দনার প্রশ্নের উত্তরে সে সংক্ষেপে বলিয়াছিল, বউকে মুখ দেখাতে আমি পারব না। তুমি পারবে না কেন অনুদি? তোমার লজ্জা কিসের? আমার লজ্জা এই জন্যে যে এর আগে মরিনি কেন। শুধু দ্বিজুকেই তো মানুষ করিনি বন্দনা দিদি, বিপিনকেও করেছিলুম। ওর মা যখন মারা গেল কার হাতে দিয়েছিল? তার 2 মাসের ছেলেকে, আমার হাতে। সেদিন কোথায় ছিলেন দয়াময়ী? কোথায় ছিল তার মেয়ে জামাই? বলিতে বলিতে সে দ্রুত পদে মুখে আঁচল চাপিয়া অন্যত্র সরিয়া গেল। মেঝে বসিয়া নিজের জানুর ওপর দিদির পা দুটি রাখিয়া বন্দনার আলতা পরানো যেন আর শেষ হইতে চাহে না। টপ করিয়া 1 ফোঁটা তপ্ত অশ্রু সতীর পায়ের উপর পড়িল। হেঁট হইয়াও সে বন্দনার মুখ দেখিতে পাইল না, কিন্তু হাত বাড়াইয়া তাহার চোখ মুছাইয়া বলিল, তুই কাঁদছিস কেন বলতো বন্দনা? বন্দনা তেমনি নত মুখে বাষ্পরুদ্ধ কণ্ঠে কহিল, কাঁদছে তো সবাই মেজদি, আমি তো একা নই। সবাই কাঁদছে বলে তোকেও কাঁদতে হবে? এত লেখাপড়া শিখে এই বুঝি তোর যুক্তি হলো? দিদির কথা শুনিয়া বন্দনা মুহূর্তের জন্য মুখ তুলিয়া চাহিল। বলিল, যুক্তি দেখিয়ে কাঁদতে হবে, নইলে মানুষ কাঁদবে না। তোমার যুক্তিটা বুঝি এই মেজদি? সতী হাত দিয়া তাহার মাথাটা নাড়িয়া দিয়া সস্নেহে কহিল, তর্ক বাগিসের সঙ্গে তর্কে পারবার জো নেই। তা বলিনি রে, আমি তা বলিনি। ওরা ভেবেছে আমার বুঝি সব গেল, তাই ওদের কান্না। কিন্তু সত্যিই তো তা নয়। আমার একদিকে রয়েছেন স্বামী, অন্যদিকে ছেলে। সংসারে কোনো ক্ষতি আমার হয়নি ভাই। আমার জন্য তুই শোক করিস নে, দুঃখ আমার নেই। বন্দনা বলিল, দুঃখ যেন তোমার নাই থাকে মেজদি, কিন্তু তোমার দুঃখটাই সংসারে সব নয়। তোমার কতখানি গেল সে তুমি জানো, কিন্তু কেঁদে কেঁদে যারা চোখ অন্ধ করল তাদের লোকসান কে পুরোবে বলো তো? একটু থামিয়া বলিল, মুখুজ্জেমশাই পুরুষ মানুষ, উনি যা খুশি বলুন, কিন্তু যাবার ক্ষণে আজ শুকনো চোখে যেন তুমি বিদায় নিও না দিদি, সে ওদের বড় বিধবে। কাদের বিধবে রে বন্দনা? কাদের জানো না তুমি তাদের? তোমার 9 বছর বয়সে এসেছিলে এই পরের বাড়িতে, সেই বাড়িকে বছরের পর বছর ধরে তোমায় আপনার করে দিলে যারা, আজকের এই একটা ধাক্কাতে তাদের ভুলে গেলে মেজদি? তোমার শাশুড়ি, তোমার দেওর, তোমার সংসারের দাস দাসী, আশ্রিত পরিজন, ঠাকুর বাড়ি, অতিথিশালা, গুরু পুরুত, এদের অভাব পূর্ণ হবে শুধু স্বামী পুত্র দিয়ে? আর কেউ নেই জীবনে, শুধু এই? বন্দনা বলিতে লাগিল, এই কাদের মুখের কথা জানো মেজদি? যে সমাজে আমরা মানুষ হয়েছি তাদের। তুমি ভেবেছ স্বামী ভক্তির এই শেষ কথা, স্ত্রীর এর বড় ভাববার কিছু নেই? এ তোমার ভুল। কলকাতায় চলো আমার মাসির বাড়িতে, দেখবে এ কথা সেখানে পুরনো হয়ে গেছে। এর বেশি তারা ভাবেও না, করেও না। অথচ কথার মাঝখানে সে থামিয়া গেল। তাহার হঠাৎ মনে হইল কে যেন পিছনে দাঁড়াইয়া। ফিরিয়া দেখিল দ্বিজদাস। কখন যে সে নিঃশব্দে আসিয়া দাঁড়াইয়াছে উভয়ের কেহই টের পায় নাই। লজ্জা পাইয়া বন্দনা কি যেন বলিতে গেল, দ্বিজদাস থামাইয়া দিয়া কহিল,
ভয় নেই, মাসিকেও চিনি নে, তার দলের কাউকেও জানি নে। আপনার কথা তাদের কাছে প্রকাশ পাবে না। কিন্তু আসলে আপনার ভুল হচ্ছে। পৃথিবীতে জন্তু জানোয়ারের দল আছে, তাদের আচরণ ফর্মুলায় বাঁধা যায়, কিন্তু মানুষের দল নেই। একজোটে এমন গড়পড়তা বিচার তাদের চলে না। সকাল থেকে আজ এই কথাটাই ভাবছিলুম। মাসির দল থেকে টেনে অনায়াসে আপনাকে দাদার দলে ভর্তি করা যায়, আবার দয়াময়ীর দল থেকে বার করে স্বচ্ছন্দে ওই মৈত্রেয়ীকে আপনার মাসির দলে চালান করা চলে। বাজি রেখে বলতে পারি, কোথাও এক তিল বিভ্রাট বাঁধবে না। বারে মানুষের মন, বারে তার প্রকৃতি। সতী আশ্চর্য হইয়া কহিল, এ কথার মানে ঠাকুরপো? দ্বিজদাস ততোধিক বিস্ময় প্রকাশ করিয়া বলিল, তোমার কাছেও মানে? দ্বিজুর কাজ, দ্বিজুর কথার মানেই যদি থাকবে বৌদি, এতকাল দয়াময়ী বিপ্রদাসের দরবারে না গিয়ে তোমার কাছেই তার সব আর্জি পেশ হতো কেন? মানে বোঝার গরজ তোমার নেই বলেই তো। আজ যাবার দিনেও সেইটুকু থাক বৌদি। ঠিক বেঠিকের চুলচেরা বিচারে কাজ নেই। এই বলিয়া সম্মুখে আসিয়া সে তাহার পায়ের উপর মাথা রাখিয়া প্রণাম করিল। এমন সে করে না। পায়ের কাঁচা আলতার রং তাহার কপালে লাগিয়াছে। সতী ব্যস্ত হইয়া আঁচলে মুছাইয়া দিতে গেল। সে ঘাড় নাড়িয়া মাথা সরাইয়া বলিল, দাগ আপনি মুছে যাবে বৌদি, একটা দিন থাকে থাক। কথাটা কিছুই নয়, দ্বিজু হাসিয়াই বলিল, কিন্তু শুনিয়া বন্দনার দু চোখ জলে ভরিয়া গেল। লুকাইতে গিয়ে সে আর মুখ তুলিতে পারিল না। দ্বিজদাস বলিল, আমি এসেছিলুম তাগাদা দিতে, সময় হয়ে আসছে। দাদা ব্যস্ত হয়ে পড়েছেন। জিনিসপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। বাসুকে জামাকাপড় পরিয়ে গাড়িতে বসিয়ে দিয়েছি। মাঙ্গলিকের আয়োজন কে করে দিলে জানি নে, কিন্তু তাও হাতের কাছে পেয়ে গেলুম। ভয় হয়েছিল অনুদি হয়তো ডুবে মরেছেন, কিন্তু সন্দেহ হচ্ছে কোথাও বেঁচেই আছেন, নইলে ওগুলো এলো কি করে? কিন্তু খুঁজে পাওয়া যখন তাকে যাবে না, তখন খুঁজেও কাজ নেই। ওদিকে দয়াময়ীর মহল অর্গলবদ্ধ। সংকট উত্তরণের যে পন্থা তিনি অবলম্বন করেছেন তাতে করবার কিছু নেই। তবে শ্রীমতী মৈত্রেয়ীকে বলে যেতে পারো, যথাসময়ে মার কানে তা পৌঁছবে। কিন্তু আমি বলি প্রয়োজন নেই। এবার তুমি একটু তৎপর হয়ে গাড়িতে গিয়ে বসবে চলো বৌদি। তোমাদের ট্রেনে তুলে দিয়ে এসে আমি নিস্তার পাই, একটু কাজে মন দিতে পারি। সতী ম্লান হাসিয়া কহিল, আমাকে বিদায় করতে ঠাকুরপোর ভারী তাড়া। আমার কাজ পড়ে রয়েছে যে। কি কাজ শুনি? এর আগে তো কখনো শুনতে চাওনি বৌদি। যখন যা চেয়েছি জিজ্ঞাসা না করেই চিরকাল দিয়ে এসেছ। এ তোমার শোনার যোগ্য নয়। সতী এবং বন্দনা উভয়েই ক্ষণকাল নীরবে তাহার প্রতি চাহিয়া রহিল। তারপরে সতী বলিল, তুমি যাও ঠাকুরপো, আর আমার দেরি হবে না। বন্দনাকে কহিল, তুইও এখানে দেরি করিস নে বোন, যত শীঘ্র পারিস বোম্বাইয়ে ফিরে যা। কলকাতায় যাবার দরকার নেই, কাকা সেখানে একলা রয়েছেন, মনে রাখিস। বন্দনা দ্বিজুর মতো পায়ে মাথা রাখিয়া প্রণাম করিল। বলিল, না মেজদি, মাসির বাড়িতে আর না। সেদিকের পাট উঠিয়ে দিয়েই বেরিয়েছিলুম, এ কখনো ভুলব না। এই বলিয়া সে আঁচলে অশ্রু মুছিয়া কহিল, হয়তো কালই বোম্বাইয়ে ফিরব, কিন্তু তুমিও যাবার আগে এই ভরসা দিয়ে যাও মেজদি, আবার যেন শীঘ্র তোমাদের দেখতে পাই। সতী মনে মনে কি আশীর্বাদ করিল সেই জানে। হাত বাড়াইয়া তাহার চিবুক স্পর্শ করিয়া চুম্বন করিল। হাসি মুখে বলিল, সে তো তোর নিজের বন্দনা। কাকাকে বলিস বিয়ের নেমন্তন্নপত্র দিতে, যেখানে থাকি গিয়ে হাজির হবই। একটুখানি থামিয়া বোধহয় মনে মনে চিন্তা করিল বলা উচিত কিনা। তারপরে বলিল, ভারী সাধ ছিল এ বাড়িতে তুই পড়বি। ঠাকুরপোর হাতে তোকে সঁপে দিয়ে, তোর হাতে সংসারের ভার, বাসুর ভার সব তুলে দিয়ে মায়ের সঙ্গে কৈলাস দর্শনে যাব। ফিরতে না পারি নাই পারলুম, কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক।
এই বলিয়া সে চুপ করিল। কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া পুনরায় কহিল, এ বাড়িতে আমি যা পেয়েছিলুম জগতে কেউ তা পায় না, আর সবচেয়ে বেশি করে পেয়েছিলুম আমার শাশুড়িকে, কিন্তু তার সঙ্গেই বিচ্ছেদ ঘটল সবচেয়ে বেশি। যাবার আগে প্রণাম করতে পেলুম না, দোর বন্ধ। চৌকাঠের ধুলো মাথায় তুলে নিয়ে বললুম, মা, এই কাঠের ওপরে তোমার পায়ের ধুলো লেগে আছে। এই আমার। কথা শেষ করিতে পারিল না। কণ্ঠ রুদ্ধ হইয়া এইবারে সে ভাঙিয়া পড়িল। তাহার দু চোখ বাহিয়া দরদর ধারে অশ্রু নামিয়া আসিল। মিনিট ২-৩ গেল সামলাইতে। আঁচলে চোখ মুছিয়া বলিল, আর পেলুম না খুঁজে আমার অনুদিকে। সে আমার মায়েরও বড় বন্দনা। আমরা চলে গেলে তাকে বলিস আমি রাগ করে গেছি। আবার দু চক্ষু বাষ্পাকুল হইয়া আসিল, আবার আঁচলে মুছিয়া ফেলিল। একটা বিড়াল পুষিয়াছিল, নাম নিমু। কাজকর্মের বাড়িতে সেটা যে কোথায় গিয়াছে ঠিকানা নাই। সকাল হইতে কয়েকবার মনে পড়িয়াছে, এখনো তাহাকে মনে পড়িল। বলিল, নিমুটা যে কোথায় ডুব মারলে দেখে যেতে পেলুম না। অন্যদিকে বলিস তো বন্দনা। অথচ একটু পূর্বেই জোর করিয়া বলিয়াছিল, তাহার একদিকে রহিলেন স্বামী, অন্যদিকে সন্তান, সংসারে কোনো ক্ষতিই তাহার হয় নাই। কথাটা কত বড়ই না মিথ্যা। বৌদি, করছো কি? বাহির হইতে দ্বিজদাসের আর এক দফা তাগাদা আসিল। যাচ্ছি ভাই, হয়েছে, বলিয়া সতী তাড়াতাড়ি বাহির হইয়া পড়িল। স্টেশন হইতে দ্বিজদাস যখন একাকী ফিরিয়া আসিল, তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছে। ঘরে ঘরে তেমনি আলো জ্বলিয়াছে, তেমনিভাবেই লোকজন আপন আপন কাজে ব্যস্ত। এই বৃহৎ পরিবারে কোথায় কি বিপ্লব ঘটিয়াছে কেহ জানেও না। বাহিরের মহলে উপরে বিপ্রদাসের বসিবার ঘরের জানালা দরজা বন্ধ, ওদিকটা অন্ধকার। এমন কতদিনই আলো জ্বলে না। বিপ্রদাস কলিকাতায় থাকেন, অভাবনীয় কিছুই নয়। সিঁড়ির বাঁ দিকের ঘরটায় আছে অশোক। জানালা দিয়া চোখে পড়িল, ইজি চেয়ারে পা ছড়াইয়া বাতির আলোকে সে নিবিষ্ট চিত্তে কি একখানা বই পড়িতেছে। কলেজ কামাই করিয়া অক্ষয়বাবু আজও আছেন। তার ঘরটা শেষের দিকে। তিনি ঘরে আছেন কিংবা বায়ু সেবনে বহির্গত হইয়াছেন জানা গেল না। মোটর হইতে প্রাঙ্গণে পা দিয়াই দ্বিজদাসের চোখে পড়িয়াছিল ত্রিতলের লাইব্রেরি ঘরটা। সন্ধ্যের পরে এ ঘরটা প্রায় অন্ধকার থাকে। আজ কিন্তু খোলা জানালা দিয়া আলো আসিতেছে। তাহার সন্দেহ রহিল না, এখানে আছে বন্দনা। বই পড়িতে নয়, চোখ মুছিতে, লোকের সংস্রব হইতে আত্মরক্ষা করিতে সেই নির্জন স্থানে আশ্রয় লইয়াছে। আজ রাত্রিটা কোনো মতে কাটাইয়া সে কাল চলিয়া যাইবে সুদূর বোম্বাই অঞ্চলে, যেখানে মানুষ হইয়া সে এত বড় হইয়াছে, যেখানে আছে তাহার পিতা, আত্মীয় স্বজন, তাহার কতদিনের বন্ধু এবং বান্ধবী। কোনোদিনও কোনো ছলে কখনো যে এ গ্রামে তাহার আবার আসা সম্ভব ভাবাও যায় না। না আসুক, কিন্তু এ বাড়ি সে সহজে ভুলিবে না। বিচিত্র এ দুনিয়া, কত অদ্ভুত অভাবিত ব্যাপারই না এখানে নিমেষে ঘটে। একটা একটা করিয়া সেই প্রথম দিন হইতে আজ পর্যন্ত সকল কথাই দ্বিজুর মনে পড়িল। সেই হঠাৎ আসা, আবার তেমনি হঠাৎ রাগ করিয়া যাওয়া, মধ্যে শুধু ঘণ্টাখানেকের আলাপ আলোচনা। সেদিন বন্দনা সহাস্যে বলিয়াছিল, শুধু চোখের পরিচয়টাই নেই দ্বিজুবাবু, নইলে দেওরের গুণাগুণ লিখে পাঠাতে মেজদি কখনো আলস্য করেননি। আমি সমস্ত জানি, আপনার সম্বন্ধে আমার কিছু অজানা নেই। যতদিন যত জ্বালিয়েছেন বাড়িশুদ্ধ লোককে, তার সমস্ত খবর পৌঁছেছে আমার কাছে। দ্বিজদাস জিজ্ঞাসা করিয়াছিল, আমরা কেউ কাউকে চিনিনি, তবু আপনার কাছে আমার দুর্নাম প্রচার করার সার্থকতা ছিল কি? বন্দনা হাসিয়া জবাব দিয়াছিল, বোধ করি আসলে মেজদি আপনাকে দেখতে পারতেন না, এ তারই প্রতিশোধ। তারপরে দুজনেই হাসিয়া কথাটাকে পরিহাসে রূপান্তরিত করিয়াছিল। কিন্তু সেদিন উভয়ের কেহই ভাবে নাই এ ছিল সতীর
দ্বিজুর প্রতি বন্দনার চিত্ত আকর্ষণের কৌশল। যদি কখনো বোনটিকে কাছে আনা যায়, যদি কখনো তাহার হাতে দিয়া অশান্ত দেবরটিকে শাসন মানানো চলে, কিন্তু সে ঘটিল না। তাহার গোপন বাসনা গোপনেই রহিয়া গেল। আজও দুজনের কেহই সেসব চিঠির অর্থ খুঁজিয়া পাইল না। দ্বিজদাস সোজা উপরে উঠিয়া গেল। পর্দা সরাইয়া ভিতরে প্রবেশ করিয়া দেখিল বন্দনার কোলের উপর বই খোলা, কিন্তু সে জানালার বাহিরে চাহিয়া স্থির হইয়া আছে। একটা ছত্র পড়িয়াছে কিনা সন্দেহ। বুঝিয়াও শুধু কথা আরম্ভ করিবার জন্যেই সে প্রশ্ন করিল, কি বই পড়ছিলেন? বন্দনা বই মুড়িয়া টেবিলে রাখিল। দাঁড়াইয়া উঠিয়া জিজ্ঞাসা করিল, আপনার ফিরতে এত দেরি হল যে? কলকাতার গাড়ি তো গেছে কোন কালে। দ্বিজদাস বলিল, দেরি হোক, তবু তো ফিরেছি, না ফিরলেও তো পারতুম। বন্দনা বলিল, অনায়াসে। দ্বিজদাস এক মুহূর্ত নীরব থাকিয়া বলিল, ঠিক এই কথাটাই আমার প্রথমে মনে হয়েছিল। গাড়ি ছেড়ে দিলে। জানালায় গলা বাড়িয়ে দাঁড়িয়ে বাসু হাত নাড়তে লাগল। ক্রমশ তার ছোট্ট হাতখানি গেল বাঁকের আড়ালে অদৃশ্য হয়ে। প্রথমেই মনে হলো গেলেই হতো ওদের সঙ্গে। বন্দনা কহিল, আপনি বাসুকে ভারী ভালোবাসেন না? দ্বিজদাস একটু ভাবিয়া বলিল, দেখুন, জবাব কি দেব? এসব জিনিসের আমি বোধহয় স্বরূপই জানি নে। প্রকৃতিটা এত রুক্ষ, এমন নীরস, যে দুদণ্ডে এই সমস্ত উবে গিয়ে শুকনো বালি আবার তেমনি ধুধু করে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চোখে একবার জল এলো, কিন্তু তখনই আবার আপনিই শুকলো, বাষ্পের চিহ্নও রইল না। বন্দনা কহিল, এ এক প্রকার ভগবানের আশীর্বাদ। দ্বিজদাস বলিতে লাগিল, কি জানি, হতেও পারে। অথচ এই বাসুর ভয়েই মা কাল থেকে ঘরে দৌড় দিয়ে আছেন। নইলে দাদার জন্যেও না, বৌদিদির জন্যেও না। মা ভাবেন বাসুকে বুঝি তিনি মানুষ করেছেন, কিন্তু হিসেব করলে দেখতে পাবেন ওর বয়সের অর্ধেক কাল কেটেছে ওর তীর্থবাসে। তখন কার কাছে থাকতো ও? আমার কাছে। টাইফয়েড জ্বরে খেয়ে জেগেছে 60 দিন আমি, আর যাবার বেলায় খেয়ে দিলে সাজিয়ে আমি। ওর জামা কাপড় থাকে আমার আলমারিতে, ওর বই স্লেটের জায়গা হলো আমার টেবিল, ওর শোবার বিছানা আমার খাটে। মা টানাটানি করে নিয়ে যান, কিন্তু কত রাতে ঘুম ভেঙে ও পালিয়ে এসেছে আমার ঘরে। বন্দনা নির্নিমেষে চাহিয়াছিল, বলিল, তবু তো চোখের জল শুকিয়ে যেতে এক মুহূর্তের বেশি লাগে না। দ্বিজদাস কহিল, না, এই আমার স্বভাব। ওকে নিয়ে আমার ভাবনা শুধু এই যে সে পড়বে গিয়ে তার বাপ মায়ের হাতে। আপনি বলবেন, জগতে এই তো স্বাভাবিক, এতে ভয়ের কি আছে? কিন্তু স্বাভাবিক বলেই বিপদ হয়েছে যে। এত বড় উল্টো কথাটা আমি মানুষকে বোঝাবো কি করে? বন্দনা এ কথা বলিল না যে বুঝাইবার প্রয়োজনই বা কি। অন্য পক্ষে বাপ মায়ের বিরুদ্ধে এত বড় অভিযোগ সত্য বলিয়া বিশ্বাস করাও তাহার কঠিন, বিশেষত বিপ্রদাসের বিরুদ্ধে। কিন্তু কোনো তর্ক না করিয়া সে নীরব হইয়াই রহিল। পরক্ষণে বক্তব্য স্পষ্টতর করিতে দ্বিজদাস নিজেই কহিল, একটা সান্ত্বনা, বৌদি রইলেন কাছে, নইলে দাদার হাতে দিয়ে আমার তিলার্ধ শান্তি থাকত না। বন্দনা কহিল, আপনি তো নির্বিকার, বাসুর ভালো মন্দ নিয়ে আপনার মাথা ব্যথা কিসের? যা হয় তা হোক না। শুনিয়া দ্বিজদাসের মুখের ওপর সুতীক্ষ্ণ বেদনার ছায়া পড়িল, কিন্তু সে মৌন হইয়া রহিল। বন্দনা কহিল, দাদার প্রতি গভীর বিশ্বাস ও শ্রদ্ধার কথা একদিন আপনার নিজের মুখে শুনেছিলাম। সেও কি ওই চোখের জলের মতো এক নিমেষে শুকিয়ে গেল? কিংবা যে লোক নিজের দোষে সর্বশান্ত হয় তাকে বিশ্বাস করা চলে না, এই কি অবশেষে বলতে চান? দ্বিজদাস বিস্ময় ও ব্যথায় অভিভূত চক্ষে ক্ষণকাল তাহার প্রতি চাহিয়া রহিল। তাহার পরে 2 হাত এক করিয়া ললাট স্পর্শ করিয়া ধীরে ধীরে বলিল, না, সে আমি বলিনি।
আমি বলছিলুম, তৃষ্ণার জলের জন্য মানুষ সমুদ্রের কাছে গিয়ে যেন হাত না পাতে। কিন্তু দাদার সম্বন্ধে আর আলোচনা নয়, বাইরের লোকে তা বুঝবে না। এ কথায় বন্দনা অন্তরে অত্যন্ত আহত হইল, কিন্তু প্রতিবাদেরও কিছু খুঁজিয়া না পাইয়া স্তব্ধ হইয়া রহিল। দ্বিজদাস একেবারে অন্য কথা পারিল, জিজ্ঞাসা করিল, আপনি কি কালই বোম্বাইয়ে যাবেন? বন্দনা বলিল, হ্যাঁ। অশোকবাবুই নিয়ে যাবেন? হ্যাঁ, তিনি। দ্বিজদাস বলিল, বোম্বাই মেল এখান থেকে বেশি রাতে যায়। কাল আপনাদের আমি স্টেশনে পৌঁছে দিয়ে আসব, কিন্তু দিনের বেলায় থাকতে পারবো না, একটু কাজ আছে। বাবাকে একটা তার করে দেবেন। আচ্ছা। মিনিট দুই নীরব থাকিয়া ইতস্তত করিয়া দ্বিজদাস কহিল, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব প্রায় ভাবি, কিন্তু নানা কারণে দিন বয়ে যায়, জিজ্ঞাসা করা আর হয় না। কাল চলে যাবেন, সময় আর পাব না। যদি রাগ না করেন বলি। বলুন। দেরি হইতে লাগিল। বন্দনা কহিল, রাগ করব না, আপনি নির্ভয়ে বলুন। দ্বিজদাস বলিল, কলকাতার বাড়ি থেকে মা একদিন রাগ করে বৌদিদিকে নিয়ে হঠাৎ চলে এলেন, আপনার মনে পড়ে? পড়ে। কারণ না জেনে আপনি আশ্চর্য হয়ে গেলেন, মন খুব খারাপ ছিল। আমার ঘরে এসে সেদিন একটা কথা বলেছিলেন যে আমাকে আপনার ভালো লাগে, মনে পড়ে? পড়ে, কিন্তু খুব লজ্জার সঙ্গেই পড়ে। সেই কথার মূল্য কিছু নেই? না। দ্বিজদাস ক্ষণকাল স্তব্ধ থাকিয়া বলিল, আমিও তাই ভাবি, ওর মূল্য কিছু নেই। একটু পরে কহিল, বৌদি বলছিলেন আপনার মাসির ইচ্ছে অশোকের সঙ্গে আপনার বিবাহ হয়, সে কি স্থির হয়ে গেছে? বন্দনা বলিল, এ আমাদের পারিবারিক কথা, বাইরের লোকের সঙ্গে এ আলোচনা চলে না। দ্বিজদাস বলিল, আলোচনা তো নয়, শুধু একটা খবর। বন্দনা তিক্ত কণ্ঠে কহিল, আপনার সঙ্গে এমন কোনো আত্মীয় সম্বন্ধ নেই যাতে এ প্রশ্ন আপনি করতে পারেন। দ্বিজবাবু, আপনি শিক্ষিত লোক, এ কৌতূহল আপনার লজ্জাকর। শুনিয়া দ্বিজদাস সত্যিই লজ্জা পাইল, তাহার মুখ ম্লান হইয়া গেল। বলিল, আমার ভুল হয়েছে বন্দনা, স্বভাবত আমি কৌতূহলী নই, পরের কথা জানবার লোভ আমার খুব কম, কিন্তু কি করে জানি নে, আমার মনে হতো যে কথা সংসারে কাউকে বলতে পারি নে, আপনাকে পারি। যে বিপদে কাউকে ডাকা চলে না, আপনাকে চলে। আপনি। তাহার কথার মাঝখানেই বন্দনা হাসিয়া বলিল, কিন্তু এই যে বললেন দাদার আলোচনা বাইরের লোকের সঙ্গে আপনি করতে চান না, আমি তো পর একেবারে বাইরের লোক। দ্বিজদাস কহিল, তাই যদি হয়, তবু আপনিই বা কেন তার সম্বন্ধে আমাকে অশ্রদ্ধার খোঁটা দিলেন? জানেন না কি হচ্ছে আমার? দীপালোকে স্পষ্ট দেখা গেল তাহার চোখের কোণ দুটো অশ্রুবাষ্পে ছলছল করিয়া আসিয়াছে। মৈত্রেয়ী ঘরে ঢুকিল, বলিল, দ্বিজবাবু, আপনি কখন বাড়ি এলেন? আমরা তো কেউ জানতে পারিনি। দ্বিজদাস ফিরিয়া দাঁড়াইল, বলিল, জানবার খুব দরকার হয়েছিল নাকি? মৈত্রেয়ী কহিল, বেশ কথা, আপনি কাল খাননি, আজ খাননি, আর কেউ না জানুক আমি জানি। চলুন মার ঘরে। কিন্তু মার দরজা তো বন্ধ। মৈত্রেয়ী বলিল, বন্ধই ছিল, কিন্তু আমি ছাড়িনি। মাথা খোঁড়াখুড়ি করে দোর খুলিয়েছি, তাকে স্নান করিয়েছি, আহ্নিক করিয়েছি, জোর করে দুটো ফল মুখে গুজে খাইয়ে দিয়ে তবে ছেড়েছি। বলছিলেন দ্বিজু না খেলে খাবেন না। বললাম, সে হবে না মা, আপনার এই আদেশ আমি মানতে পারবো না। কিন্তু তখন থেকে সবাই আমরা আপনার পথ চেয়ে আছি। চলুন, আপনার খাবার রেখে এসেছি মার ঘরে। দ্বিজদাস অবাক হইয়া রহিল, ইহার এত কথা সে পূর্বে শোনে নাই। বলিল, চলুন। মৈত্রেয়ী বন্দনাকে উদ্দেশ্য করিয়া বলিল, আপনিও আসুন, মা আপনাকে ডাকছেন। এই বলিয়া সে দ্বিজদাসকে এক প্রকার গ্রেপ্তার করিয়া লইয়া গেল।
সকলের পিছনে গেল বন্দনা। নিজের ঘরের মধ্যে দয়াময়ী ছিলেন বিছানায় শুইয়া। অনুজ্জ্বল দীপালোকে তাহার শোকাচ্ছন্ন মুখের প্রতি চাহিলে ক্লেশ বোধ হয়। পরিস্ফীত দুই চক্ষু আরক্ত, সদ্য স্নাত আর্দ্র কেশগুলি আলুথালু বিপর্যস্ত। শিয়রে বসিয়া কল্যাণী হাত বুলাইয়া দিতেছিল। অন্যদিকে একটা চেয়ারে শশধর, দূরে আর একটা চেয়ারে বসিয়া অক্ষয়বাবু। দ্বিজদাস ঘরে ঢুকিতেই দয়াময়ী মুখ ফিরিয়া শুইলেন এবং পরক্ষণেই একটা অস্ফুট ক্রন্দনের অবরুদ্ধ আক্ষেপে তাহার সর্বদেহ কাঁপিয়া কাঁপিয়া উঠিল। বন্দনা নীরবে ধীরে ধীরে গিয়া তাহার পায়ের কাছে বসিল। এত বড় ব্যথার দৃশ্যবোধ করি সে কখনো কল্পনা করিতেও পারিত না। বহুক্ষণ পর্যন্ত সকলেই নির্বাক। এই স্তব্ধতা ভঙ্গ করিয়া প্রথম কথা কহিল শশধর। বলিল, কাল থেকে শুনছি না খেয়েই আছো, যা হোক দুটো মুখে দাও। দ্বিজদাস বলিল, হ্যাঁ। মেঝের ওপর ঠাঁই করিয়া মৈত্রেয়ী সযত্নে খাবার গুছাইয়া দিতেছিল। সেই দিকে চাহিয়া শশধর পুনশ্চ কহিল, তোমার ফিরতে এত দেরি হলো যে? তারা গেলেন তো সেই 2:30 গাড়িতে। হ্যাঁ। শশধর একটুখানি হাসির ভান করিয়া বলিল, অথচ কলকাতার বাড়িটা তো শুনেছি তোমার। দ্বিজদাস কহিল, আমার বাড়িতে দাদার প্রবেশ নিষেধ নাকি? শশধর কহিল, তা বলিনি, বরঞ্চ তিনিই যেন এই ভাবটা দেখিয়ে গেলেন। এ বাড়ি ছেড়েও তো তার যাবার দরকার ছিল না, একটা মিটমাট করে নিলেই তো পারতেন। দ্বিজদাস বলিল, মিটমাটের পথ যদি খোলা ছিল, আপনি করে নিলেন না কেন? আমি করে নেব? শশধর অত্যন্ত বিস্ময় প্রকাশ করিয়া বলিল, হে কিরকম প্রস্তাব! আমাকে অপমান করলেন তিনি, আর মিটমাট করব আমি? মন্দ যুক্তি নয়। এই বলিয়া সে টানিয়া টানিয়া হাসিতে লাগিল। হাসি থামিলে দ্বিজদাস বলিল, যুক্তি মন্দ দিনই শশধরবাবু। মেয়েরা কথায় বলে পর্বতের আড়ালে থাকা। দাদা ছিলেন সেই পর্বত, আপনি ছিলেন তার আড়ালে। এখন মুখোমুখি দাঁড়ালুম আমি আর আপনি। মান অপমানের পালা সাঙ্গ হয়তো যায়নি, মাত্র শুরু হলো। তার মানে? মানে এই যে আমি আপনার বাল্যবন্ধু বিপ্রদাস নই, আমি দ্বিজদাস। শশধরের মুখের হাসি ধীরে ধীরে অন্তর্হিত হইল। ভয়ানক গম্ভীর কণ্ঠে প্রশ্ন করিল, তোমার কথার অর্থ কি বেশ খুলে বলো দেখি। দাদার বন্ধু বলিয়া শশধর তুমি বলিয়া ডাকিলেও দ্বিজদাস তাহাকে আপনি বলিয়াই সম্বোধন করিত। বলিল, আপনার এ কথা মানি যে অর্থ আজ স্পষ্ট হওয়াই ভালো। আমার দাদা সেই জাতের মানুষ যারা সত্য রক্ষার জন্য সর্বশান্ত হয়, আশ্রিতের জন্য গায়ের মাংস কেটে দেয়। ওদের আদর্শ বলে কি একটা অদ্ভুত বস্তু আছে যার জন্য পারে না এমন কাজ নেই। ওরা এক ধরনের পাগল, তাই এই দুর্দশা। কিন্তু আমি নিতান্ত সাধারণ মানুষ, আপনার সঙ্গে বেশি প্রভেদ নেই। ঠিক আপনার মতোই আমার হিংসে আছে, ঘৃণা আছে, প্রতিশোধ নেবার শয়তানি বুদ্ধি আছে। সুতরাং দাদাকে ঠকিয়ে থাকলে আপনাকেও ঠকাবো, তার নাম জাল করে থাকলে স্বচ্ছন্দে আপনাকে জেলে পাঠাবো। অন্তত চেষ্টার ত্রুটি হবে না, যতক্ষণ পর্যন্ত না দুপক্ষই একদিন পথের ভিখিরি হয়ে দাঁড়াই। বিজ্ঞজনের মুখে শুনি এমনি নাকি এর পরিণতি, তাই হোক। শশধর উচ্চস্বরে বলিয়া উঠিল, মা, শুনছেন আপনার দ্বিজুর কথা? ওর মুখে যা আসে বলতে ওকে বারণ করে দিন। দ্বিজদাস বলিল, মাকে নালিশ জানিয়ে লাভ নেই শশধরবাবু। উনি জানেন আমি বিপিন নই। মাতৃবাক্য দ্বিজুর বেদবাক্য নয়। দ্বিজু তাল ঠুকে স্পর্ধার অভিনয় করে না, এ কথা মা বোঝেন। কাহারও মুখে কোনো কথা নাই। উভয়ের অকস্মাৎ এইরূপ বাদ প্রতিবাদ যেন সম্পূর্ণ অভাবিত। বিস্ময়ে ও ভয়ে সকলেই স্তব্ধ হইয়া গিয়াছিল। শশধর বুঝিল ইহা পরিহাস নয়, অতিশয় কঠোর সংকল্প। উত্তর দিতে গিয়া আর তাহার কণ্ঠস্বরে পূর্বের প্রবলতা ছিল না। তথাপি জোর দিয়াই বলিয়া উঠিল,
এই শেষ, এখানে আর আমি জলগ্রহণ পর্যন্ত করব না। দ্বিজদাস বলিল, কি করে করছিলেন এতক্ষণ? এই তো আশ্চর্য শশধর বাবু। কল্যাণী কাঁদিয়া বলিল, ছোড়দা, অবশেষে তুমি কি আমাদের মারতে চাও? মায়ের পেটের ভাই তুমি, তুমি আমাদের সর্বনাশ করবে? দ্বিজদাস বলিল, তুই ভাবিস কি চোখের জল ফেলে বারবার সর্বনাশ এড়ানো যায়? কোথাও বিচার হবে না, তোদেরই বারবার জিত হবে। দাদা নেই বটে, তবুও খেতে যখন পাবি নে, আসিস আমার কাছে, তখন তোর কান্না শুনব, এখন নয়। দয়াময়ী নিঃশব্দে অনেক সহিয়াছিলেন, আর পারিলেন না, চিৎকার করিয়া উঠিলেন, দ্বিজু তুই যা এখান থেকে। এমনি করে গালিগালাজ করতে কি বিপিন তোকে শিখিয়ে দিয়ে গেল? কে শিখিয়ে দিয়ে গেল বলছ? বিপিন? হ্যাঁ, সেই, নিশ্চয়ই সে। দ্বিজদাসের ওষ্ঠাধর মুহূর্তের জন্য কুঞ্চিত হইয়া উঠিল, বলিল, আমি যাচ্ছি, কিন্তু মা, নিজেকে অনেক ছোট করেছ, আর ছোট করো না। এই বলিয়া সে বাহির হইয়া গেল। নিজের ঘরে আসিয়া দ্বিজদাস চুপ করিয়া বসিয়াছিল। ঘণ্টা দুই পরে মৈত্রেয়ী আসিয়া প্রবেশ করিল, তাহার হাতে খাবারের পাত্র। বলিল, খাবার সব নতুন করে তৈরি করে নিয়ে এলুম, খেতে বসুন, এই ঘরেই ঠাঁই করে দিই। এ আপনাকে কে বলে দিলে? কেউ না, কাল থেকে আপনি খাননি সে কি আমি জানি নে? এত লোকের মধ্যে আপনার জানার প্রয়োজন? মৈত্রেয়ী মাথা হেঁট করিয়া নীরবে দাঁড়াইয়া রহিল। জবাব না পাইয়া দ্বিজদাস বলিল, আচ্ছা ওইখানে রেখে যান, এখন খিদে নেই, যদি হয় পরে খাব। মৈত্রেয়ী ঘরের একধারে আসন পাতিয়া খাবার রাখিয়া সমস্ত সযত্নে ঢাকা দিয়া চলিয়া গেল। পীড়াপিড়ি করিল না, বলিল না যে ঠান্ডা হইয়া গেলে খাওয়ার অসুবিধা ঘটিবে। রাত্রি বোধ করি তখন 12টা বাজিয়াছে। দ্বিজদাস চেয়ার ছাড়িয়া উঠিল। সামান্য কিছু খাইয়া শুয়ে পড়িবে এই মনে করিয়া হাত মুখ ধুইতে বাহিরে আসিয়া দেখিল, দ্বারের বাহিরে কে একজন বসিয়া আছে। বারান্দার স্বল্প আলোকে চিনিতে না পারিয়া জিজ্ঞাসা করিল, কে? আমি মৈত্রেয়ী। দ্বিজদাসের বিস্ময়ের সীমা নাই, কহিল, এত রাতে আপনি এখানে কেন? খেতে বসে যদি কিছু দরকার হয় তাই বসে আছি। এ আপনার ভারী অন্যায়, একে তো প্রয়োজন নেই, আর যদি বা হয়, বাড়িতে কি আর কেউ নেই? মৈত্রেয়ী মৃদু কণ্ঠে বলিল, কদিনের নিরন্তর পরিশ্রমে সকলেই ক্লান্ত, কেউ জেগে নেই, সবাই ঘুমিয়ে পড়েছে। দ্বিজদাস বলিল, আপনি নিজেও তো কম খাটেননি, তবে ঘুমোলেন না কেন? মৈত্রেয়ী উত্তর দিল না, চুপ করিয়া রহিল। দ্বিজদাসের অপেক্ষাকৃত রুক্ষ স্বর এবার অনেকটা নরম হইয়া আসিল। বলিল, এভাবে বসে থাকাটা বিশ্রী দেখতে, আপনি ভেতরে এসে বসুন, যতক্ষণ খাই তদারক করুন। এই বলিয়া সে মুখ হাত ধুইতে জলের ঘরে চলিয়া গেল। ইতিপূর্বে মৈত্রেয়ীর সহিত দ্বিজদাস কম কথাই কহিয়াছে, প্রয়োজনও হয় নাই, ইচ্ছাও করে নাই। এখন আলাপটা কিভাবে চালাইবে ভাবিতে ভাবিতে ফিরিয়া আসিয়া দেখে, না আছে খাবারের পাত্র, না আছে মৈত্রেয়ী নিজে। ব্যাপারটা ইতিমধ্যে কি ঘটিল অনুমান করিবার পূর্বেই কিন্তু সে ফিরিয়া আসিয়া দাঁড়াইল। বলিল, ঢাকা খুলে দেখি সমস্ত শুকিয়ে শক্ত হয়ে উঠেছে, তাই আবার আনতে গিয়েছিলুম, বসুন। দ্বিজদাস কহিল, ধোঁয়া উঠছে দেখছি, এত রাত্রে ওসব আবার পেলেন কোথায়? মৈত্রেয়ী বলিল, ঠিক করে রেখে এসেছিলুম, যখনই বললেন খেতে দেরি হবে, তখনই জানি এসব না রাখলে হয়তো খাওয়াই হবে না। দ্বিজদাস ভোজনে বসিয়া প্রথমে রন্ধন নৈপুণ্যের প্রশংসা করিয়া জানিল, ইহার কতকগুলি মৈত্রেয়ীর স্বহস্তের তৈরি। সেগুলি বারংবার অনুরোধ করিয়া সে দ্বিজদাসকে বেশি করিয়া খাওয়াইল। এ বিদ্যায় সে ব্যুৎপন্ন, জানে কি করিয়া খাওয়াইতে হয়। দ্বিজদাস হাসিয়া কহিল, বেশি খেলে অসুখ করবে যে। না, করবে না, কাল থেকে উপোস করে আছেন, একে বেশি খাওয়া বলে না। কিন্তু আমি তো কেবল না খেয়ে নেই,
এ বাড়িতে বোধ করি অনেকেই আছেন। মৈত্রেয়ী বলিল, অনেকের কথা জানি নে, কিন্তু মাকে যে কি করে দুটো খাওয়াতে পেরেছি সে শুধু আমিই জানি। আমি না থাকলে কতদিন যে তিনি দোর বন্ধ করে অনাহারে থাকতেন আমার ভাবলে ভয় হয়। কিন্তু আমাকে আপনি বলবেন না, শুনলে বড় লজ্জা করে। আমি কত ছোট। দ্বিজদাস কহিল, সেই ভালো, তোমাকে আর আপনি বলবো না। কিন্তু তুমি অন্নদা দিদির খবর নিয়েছিলে? মৈত্রেয়ী কহিল, তার আবার কি হলো? সেও কি না খেয়ে আছে নাকি? এতক্ষণ মৈত্রেয়ীর কথাগুলি তাহার বেশ লাগিতেছিল। একটা প্রসন্নতার বাতাস এই দুঃখের মধ্যেও যেন তাহার মনটাকে মাঝে মাঝে স্পর্শ করিয়া যাইতেছিল। কিন্তু এই শেষ কথাটাই চিত্ত তাহার মুহূর্তে বিরূপ হইয়া উঠিল। কহিল, অনুদির সম্বন্ধে এভাবে কথা বলতে নেই। হয়তো শুনেছ সে আমাদের দাসী, কিন্তু এ বাড়িতে তার চেয়ে বড় আমার কেউ নেই। আমাদের মানুষ করেছেন। মৈত্রেয়ী বলিল, তা শুনেছি, কিন্তু কত বাড়িতেই তো পুরনো দাসদাসী ছেলেপুলে মানুষ করে, তাতে নতুন কি আছে? আচ্ছা, আপনার খাওয়া হয়ে গেলে তার খবর নেব। দ্বিজদাস নিরুত্তরে ক্ষণকাল তাহার দিকে চাহিয়া রহিল। হঠাৎ মনে হইল, সত্যিই তো, এমন কত পরিবারেই ঘটিয়া থাকে, যে ভিতরের কথা জানে না, তাহার কাছে শুধু বাহিরের ঘটনায় একান্ত বিস্ময়কর ইহাতে কি আছে। কঠোর বিচার হালকা হইয়া আসিল। কহিল, অনুদি না খেয়ে থাকলেও এত রাত্রে আর খাবেন না, তার জন্য আজকে ব্যস্ত হবার দরকার নেই। আবার কয়েক মিনিট নিঃশব্দে কাটিলে দ্বিজদাস জিজ্ঞাসা করিল, মৈত্রেয়ী, পরকে এমন সেবা করতে শিখলে তুমি কার কাছে? তোমার মার কাছে কি? মৈত্রেয়ী বলিল, না, আমার দিদির কাছে। তার মতো স্বামীকে যত্ন করতে আমি কাউকে দেখিনি। দ্বিজদাস হাসিয়া বলিল, স্বামী কি পর? আমি পরকে যত্ন করার কথা জিজ্ঞাসা করেছিলুম। ও, পর বলিয়াই মৈত্রেয়ী হাসিয়া সলজ্জে মুখ নিচু করিল। দ্বিজদাস বলিল, আচ্ছা বলো তোমার দিদির কথা। মৈত্রেয়ী বলিল, দিদি কিন্তু বেঁচে নেই। 3 বছর হলো একটি ছেলে আর 2টি মেয়ে রেখে মারা গেছেন। চৌধুরী মশাই কিন্তু একটা বছরও অপেক্ষা করলেন না, আবার বিয়ে করলেন। কত বড় অন্যায় বলুন তো। দ্বিজদাস বলিল, পুরুষ মানুষে তাই করে, ওরা অন্যায় মানে না। আপনিও কি তাই করবেন নাকি? আগে একটাই তো করি, তারপরে অন্যটার কথা ভাবব। মৈত্রেয়ী বলিল, এমন করে বললে তো চলবে না। তখন আপনার বৌদিদি ছিলেন, কিন্তু এখন তিনি নেই, মাকে দেখবে কে? দ্বিজদাস বলিল, কে দেখবে জানি নে মৈত্রেয়ী। হয়তো মেয়ে জামাই দেখবে, হয়তো আর কেউ এসে তার ভার নেবে। সংসারে কত অসম্ভবই যে সম্ভব হয় কেউ নির্দেশ করতে পারে না। আমাদের কথা থাক, তোমার নিজের কথা বলো। কিন্তু আমার নিজের কথা তো কিছু নেই। কিছুই নেই, একেবারে কিচ্ছু নেই। মৈত্রেয়ী প্রথমে একটু জড়সড় হইয়া পড়িল, তারপরে একটু হাসিয়া বলিল, ও, আমি বুঝেছি, আপনি চৌধুরী মশাইয়ের কথা কারো কাছে শুনেছেন বুঝি? ছি ছি, কি নির্লজ্জ মানুষ! দিদি মরতে প্রস্তাব করে পাঠালেন আমাকে বিয়ে করবেন। তারপরে? মৈত্রেয়ী বলিল, চৌধুরী মশাইয়ের অনেক টাকা, বাবা মা দুজনেই রাজি হয়ে গেলেন। বললেন, আর কিছু না হোক, লীলার ছেলে মেয়েগুলো মানুষ হবে। যেন সংসারে আমার আর কিছু কাজ নেই দিদির ছেলে মানুষ করা ছাড়া। বললুম, ও কথা তোমরা মুখে আনলে আমি গলায় দড়ি দেব। কেন, তোমার এত আপত্তি কিসের? আপত্তি হবে না? জগতে এত বড় অশান্তি আর কিছু আছে নাকি? দ্বিজদাস বলিল, তোমার এই কথা সত্যি নয়। জগতে সকল ক্ষেত্রেই অশান্তি আসে না মৈত্রেয়ী। আমার মা দাদাকে মানুষ করেছিলেন। মৈত্রেয়ী বলিল, কিন্তু শেষ পর্যন্ত তার ফল হলো কি? আজকের মতো দুঃখের ব্যাপার এ বাড়িতে আর কখনো এসেছে কি? দ্বিজদাস স্তব্ধ হইয়া রহিল। ইহার কথা মিথ্যা নয়, কিন্তু সত্যও কিছুতে নয়। মিনিট 2-3
অভিভূতের মতো বসিয়া অকস্মাৎ যেন তাহার চমক ভাঙিয়া গেল। বলিল, মৈত্রেয়ী, প্রতিবাদ আমি করব না। এ পরিবারে মহা দুঃখ এলো সত্যি, তবু জানি তোমার এ কথা সাধারণ মেয়েদের অতি তুচ্ছ সাংসারিক হিসেবের চেয়ে বড় নয়। বলিয়াই সে উঠিয়া দাঁড়াইল। তাহার খাওয়া শেষ হইয়া গিয়াছিল। পরদিন সমস্ত দুপুরবেলা সে বাড়ি ছিল না। কি কাজে কোথায় গিয়েছিল সেই জানে। সন্ধ্যার অন্ধকারে নিঃশব্দে বাড়ি ফিরিয়া সোজা গিয়া দাঁড়াইল বন্দনার গৃহের সম্মুখে। ডাকিল, আসতে পারি? কে? দ্বিজুবাবু, আসুন। দ্বিজদাস ভিতরে প্রবেশ করিয়া দেখিল বন্দনার বাক্স গুছানো শেষ হইয়াছে। যাত্রার আয়োজন প্রায় সম্পূর্ণ। কহিল, সত্যিই চললেন তাহলে? একটা দিনও বেশি রাখা গেল না। তাহার মুখের দিকে চাহিয়া বন্দনার ইচ্ছা হইল না বলে, তবু বলিতেই হইল, যেতেই তো হবে। একটা দিন বেশি রেখে কি লাভ বলুন? দ্বিজদাস বলিল, লাভের কথা তো ভাবিনি, শুধু ভেবেছি সবাই গেল, এত বড় বাড়িতে বন্ধু কেউ আর রইল না। বন্দনা কহিল, পুরনো বন্ধু যায়, নতুন বন্ধু আসে, এমনি জগৎ দ্বিজুবাবু, সেই আশায় ধৈর্য ধরে থাকতে হয়, চঞ্চল হলে চলে না। দ্বিজদাস উত্তর দিল না, চুপ করিয়া রহিল। বন্দনা বলিল, বেশি সময় নেই, দুটো কাজের কথা বলে নি। শুনেছেন বোধহয় শশধরবাবু কল্যাণীকে নিয়ে চলে গেছেন? না, শুনিনি, কিন্তু অনুমান করেছিলুম। যাবার পূর্বে এক ফোঁটা জল পর্যন্ত তাদের খাওয়াতে পারা গেল না। দুজনে এসে মাকে প্রণাম করে বললেন, আমরা চললুম। মা বললেন, এসো, তারপরে অন্যদিকে মুখ ফিরিয়ে রইলেন। এই বলিয়া বন্দনা নীরব হইল। যে কারণে তাহার যাওয়া, যে সকল কথা মায়ের সম্মুখে দ্বিজু গতরাত্রে বলিয়াছিল, তাহার উল্লেখ মাত্র করিল না। কয়েক মুহূর্ত মৌন থাকিয়া পুনশ্চ কহিল, মা ভারী ভেঙে পড়েছেন, দেখলে মায়া হয়, লজ্জায় কারু কাছে যেন মুখ দেখাতে পারেন না। মৈত্রেয়ী ওর যে সেবা করছে, বোধহয় আপন মেয়েতে তা পারে না। মা সুস্থ যদি হয়ে ওঠেন, সে শুধু ওর যত্নে। মেয়েটি বেশ ভালো, কিছুদিন ওকে ধরে রাখার চেষ্টা করবেন, এই আমার অনুরোধ। তাই হবে। দ্বিজুবাবু, যাবার আগে আরেকটি অনুরোধ করে যাব। করুন। আপনাকে বিয়ে করতে হবে। কেন? বন্দনা বলিল, এই বৃহৎ পরিবার নইলে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আপনাদের অনেক ক্ষতি হলো জানি, কিন্তু যা রইল সেও অনেক। আপনাদের কত দান, কত সৎ কাজ, কত আশ্রিত পরিজন, কত দিন দরিদ্রের অবলম্বন আপনারা। আর সে কি শুধু আজ? কত দীর্ঘকাল ধরে এই ধারা বয়ে চলেছে আপনাদের পরিবার, কোনোদিনও বাধা পায়নি। সে কি এখন বন্ধ হবে? দাদার ভুলে যা গেল সে ছিল বাহুল্য, সে ছিল প্রয়োজনের অতিরিক্ত। যাক সে, যা রেখে গেলেন শান্ত মনে তাকেই যথেষ্ট বলে নিন। সেই অবশিষ্ট আপনার অক্ষয় অজস্র হোক, প্রতিদিনের প্রয়োজনে ভগবান অভাব না রাখুন। আজ বিদায় নেবার পূর্বে তার কাছে এই প্রার্থনা জানাই। দ্বিজদাসের চোখে জল আসিয়া পড়িল। বন্দনা বলিতে লাগিল, আপনার বাবা অখণ্ড ভরসায় দাদার ওপর সর্বস্ব রেখে গিয়েছিলেন, কিন্তু তা রইল না। পিতার কাছে অপরাধী হয়ে রইলেন। কিন্তু সেই ত্রুটি যদি দৈন্য এনে তাদের পুণ্য কর্ম বাধাগ্রস্ত করে, কোনোদিনও মুখুজ্জেমশাই নিজেকে সান্ত্বনা দিতে পারবেন না। এই অশান্তি থেকে তাকে আপনাকে বাঁচাতে হবে। দ্বিজদাস অশ্রু সংবরণ করিয়া বলিল, দাদার কথা এমন করে কেউ ভাবেনি বন্দনা, আমিও না। কি আশ্চর্য! ভাগ্য ভালো যে বাতিদানের ছায়ার আড়ালে সে বন্দনার মুখের চেহারা দেখিতে পাইল না। বলিল, দাদার জন্য সকল দুঃখই নিতে পারি, কিন্তু তার কাজের বোঝা বইব কি করে? সাহস পাইনে যে। সেই সব দেখতেই আজ বেরিয়েছিলুম। তার স্কুল, পাঠশালা, টোল, মুসলমান ছেলেদের জন্য মক্তব,
আর সেই কি একটা দুটো, অনেকগুলো। প্রজাদের জল নিকাশের একটা খাল কাটা হচ্ছে, বহুদিন ধরে তার টাকা জোগাতে হবে। কাগজপত্রের সঙ্গে একটা দীর্ঘ তালিকা পেয়েছি, শুধু দানের অঙ্ক। তারা চাইতে এলে কি যে বলবো জানি নে। বন্দনা কহিল, বলবেন তারা পাবে, তাদের দিতেই হবে। কিন্তু জিজ্ঞাসা করি, এতকাল তিনি কিছুই কি কাউকে জানাননি? না। এর কারণ? দ্বিজদাস বলিল, স্বীকৃতি গোপন করার উদ্দেশ্য নয়, কিন্তু জানাবেন কাকে? সংসারে তার বন্ধু তো কেউ ছিল না। দুঃখ যখন এসেছে একাকী বহন করেছেন, আনন্দ যখন এসেছে তাকেও উপভোগ করেছেন একা। কিংবা জানিয়ে থাকবেন হয়তো তার ওই একটা মাত্র বন্ধুকে। এই বলিয়া সে উপরের দিকে চাহিয়া কহিল, কিন্তু সে খবর আত্মীয় স্বজন জানবে কি করে? জানেন শুধু তিনি আর তার ওই অন্তর্যামী। বন্দনা কৌতূহলী হইয়া প্রশ্ন করিল, আচ্ছা দ্বিজবাবু, আপনার কি মনে হয় মুখুজ্জেমশাই কাউকে কোনোদিনও ভালোবাসেননি? কোনো মানুষকেই না? দ্বিজদাস বলিল, না, সে তার প্রকৃতি বিরুদ্ধ। মানুষের সংসারে এত বড় নিঃসঙ্গ একলা মানুষ আর নেই। তারপরে বহুক্ষণ অবধি উভয়েই নীরব হইয়া রহিল। বন্দনা জোর করিয়া একটা ভার যেন ঝাড়িয়া ফেলিয়া দিল, বলিল, তা হোক গে দ্বিজবাবু, তার সমস্ত কাজ আপনাকে তুলে নিতে হবে, একটিও ফেলতে পারবেন না। কিন্তু আমি তো দাদা নই, একলা পারব কেন বন্দনা? একলা তো নয়, দুজনে নেবেন, তাই তো বলছি আপনাকে বিয়ে করতে হবে। কিন্তু ভালো না বাসলে আমি বিয়ে করব কি করে? বন্দনা আশ্চর্য হইয়া তাহার মুখের প্রতি চাহিয়া কহিল, এ কি বলছেন দ্বিজবাবু? এ কথা তো আমাদের সমাজে শুধু আমরাই বলে থাকি, কিন্তু আপনাদের পরিবারে কে কবে ভালোবেসে বিয়ে করেছে যে আপনার না হলে নয়? এ ছলনা ছেড়ে দিন। দ্বিজদাস বলিল, এ বিধি আমাদের বাড়ির নয় বটে, কিন্তু সেই নজিরই কি চিরদিন মানতে হবে? তাতেই সুখী হব এ বিশ্বাস আর নেই। বন্দনা বলিল, বিশ্বাসের বিরুদ্ধে তর্ক চলে না। সুখের জামিন দিতেও পারব না, কারণ সে ধন যার হাতে তার ঠিকানা জানি নে। অদ্ভুত তার বিচার পদ্ধতি। কিন্তু বিয়ের আগে নয়ন মনোরঞ্জন পূর্বরাগের খেলা দেখলুম অনেক। আবার একদিন সে অনুরাগ দৌড় দিলে সে কোন গহনে, সে প্রহসনও দেখতে পেলুম অনেক। আমি বলি, ও ফাঁদে পা দিয়ে কাজ নেই দ্বিজবাবু। সোনার মায়ামৃগ যে বনে চড়ে বেড়াচ্ছে বেড়াক, এ বাড়িতে সমাদরে আহ্বান করে এনে কাজ নেই। দ্বিজদাস মৃদু হাসিয়া কহিল, তার মানে সুধীরবাবু আপনার মন ভয়ানক বিগড়ে দিয়েছে। বন্দনা হাসিয়া বলিল, হ্যাঁ, কিন্তু মনের তখনও যেটুকু বাকি ছিল বিগড়ে দিলেন আপনি। আবার তারপরে এলেন এখন অশোক। এখন পোড়া অদৃষ্টে উনি টিকে থাকলে বাঁচি। উনি টিকে, অশোক? তাকে আপনার ভয়টা কিসের? ভয়টা এই যে তিনিও হঠাৎ ভালোবাসতে শুরু করেছেন। কেউ ভালোবাসার ধার দিয়েও যাবে না, এই বুঝি আপনার সংকল্প? হ্যাঁ, এই আমার প্রতিজ্ঞা। বিয়ে যদি কখনো করি, মস্ত সুখের আশায় যেন মস্ত বিড়ম্বনায় না পা দিই। তাই অশোকবাবুকে কাল সতর্ক করে দিয়েছি, আমাকে ভালোবাসলেই আমি ছুটে পালাবো। শুনে তিনি কি বললেন? বললেন না কিছুই, শুধু দু চোখ মেলে চেয়ে রইলেন। দেখে বড় দুঃখ হলো দ্বিজবাবু। দুঃখ যদি সত্যি হয়ে থাকে তো আজও আশা আছে, কিন্তু জানবেন এসব শুধু মাসির বাড়ির ঘোরতর প্রতিক্রিয়া, শুধু সাময়িক। বন্দনা বলিল, অসম্ভব নয়, হতেও পারে, কিন্তু শিখলুম অনেক। ভাবি, ভাগ্যে এসেছিলুম কলকাতায়, নইলে কত জিনিস তো অজানা থেকে যেত। দ্বিজদাস কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, বেশি সময় আর নেই, এবার শেষ উপদেশ আমাকে দিয়ে যান, কি আমাকে করতে হবে? বন্দনা পরিহাসের ভঙ্গিতে মাথাটা বার কয়েক নাড়িয়া বলিল, উপদেশ চাই? সত্যিই চাই নাকি?
দ্বিজদাস বলিল, হ্যাঁ, সত্যিই চাই। আমি দাদা নই, আমার বন্ধুর প্রয়োজন, উপদেশের প্রয়োজন। বিবাহ করতে আমাকে বলে গেলেন, আমি তাই করব। কিন্তু ভালোবাসা না পাই, বন্ধুত্ব না পেলে যত ভার দিয়ে গেলেন আমি বইব কি করে? দ্বিজুর মুখে পরিহাসের আভাস মাত্র নেই। এই কণ্ঠস্বর বন্দনাকে বিচলিত করিল। কহিল, ভয় নেই দ্বিজুবাবু, বন্ধু আসবে। সত্যিকার প্রয়োজনে ভগবান তাকে আপনার দোরগোড়ায় পৌঁছে দিয়ে যাবেন, এ বিশ্বাস রাখবেন। প্রত্যুত্তরে দ্বিজু কি একটা বলিতে গেল, কিন্তু বাধা পড়িল। বাহির হইতে মৈত্রেয়ীর সাড়া পাওয়া গেল। দ্বিজুবাবু আছেন এ ঘরে? মা আপনাকে একবার ডাকছেন। দ্বিজু উঠিয়া দাঁড়াইল, বলিল, 12টায় গাড়ি, 11:30টায় বার হতে হবে। ঠিক সময়ে এসে ডাক দেব, মনে থাকে যেন। এই বলিয়া সে ব্যস্ত হইয়া বাহির হইয়া গেল। বন্দনার নির্বিঘ্নে বোম্বাই পৌঁছনোর সংবাদের উত্তরে দিন কয়েক পরে দ্বিজদাসের নিকট হইতে জবাব আসিয়াছিল যে সে নানা কাজে ব্যস্ত থাকায় যথাসময়ে চিঠি লিখিতে পারে নাই। বন্দনা নিজের চোখে যেমন দেখিয়া গেছে সমস্ত তেমনই চলিতেছে, বিশেষ করিয়া জানাইবার কিছু নাই। মৈত্রেয়ীর পিতা কলিকাতায় ফিরিয়া গেছেন, কিন্তু সে নিজে এখনও এ বাড়িতেই আছে। মায়ের সেবা যত্নে তাহার ত্রুটি ধরিবার কিছু নাই। সংসারের ভারও তাহারই উপরে পড়িয়াছে। ভালোই চালাইতেছে। বাড়ির সকলেই তাহার প্রতি খুশি। দ্বিজদাসের নিজের পক্ষ হইতেও আজিও অভিযোগের কারণ ঘটে নাই। পরিশেষে বন্দনা ও তাহার পিতার শুভকামনা করিয়া ও যথাবিধি নমস্কারাদি জানাইয়া সে পত্র সমাপ্ত করিয়াছে। ইহার পরে 3 মাসেরও অধিক সময় কাটিয়াছে, কিন্তু কোনো পক্ষ হইতেই আর পত্রাদির আদান প্রদান হয় নাই। বিপ্রদাসের মেজদিদির বাসুর সংবাদ জানিতে মাঝে মাঝে বন্দনার মন উতলা হইয়া উঠিয়াছে, কিন্তু জানিবার উপায় খুঁজিয়া পায় নাই। নিজে হইতে তাহারা আজও খবর দেন নাই। কোথায় আছেন, কেমন আছেন, সমস্তই অপরিজ্ঞাত। ইহারই সুপারিশ করিতে দ্বিজদাসকে অনুরোধ করিয়া চিঠি লিখিবার লজ্জা এত বড় যে শত ইচ্ছা সত্ত্বেও এ কাজ তাহার কাছে অসাধ্য ঠেকিয়াছে। এখন বলরামপুরের স্মৃতির তীক্ষ্ণতা ও বেদনার তীব্রতা দুই অনেক লঘু হইয়া গেছে, কিন্তু সেখান হইতে চলিয়া আসার পরে সে প্রায় ভাঙিয়া পড়িবার উপক্রম করিয়াছিল। কিন্তু দিনের পর দিন ধরিয়া ব্যথাতুর বিক্ষুব্ধ চিত্ততল ধীরে ধীরে যতই শান্ত হইয়া আসিয়াছে, ততই উপলব্ধি করিয়াছে তাহাদের সম্বন্ধ কোনো সত্যকার সম্বন্ধ নহে। একত্রবাসের সেই দুঃখে সুখে ভরা অনির্বচনীয় দিনগুলি বিচিত্র ঘনিষ্ঠতায় মনের মধ্যে যতই কেননা নিবিড়তার মোহ সঞ্চার করিয়া থাক, আয়ু তার ক্ষণস্থায়ী। এ কথা বুঝিতে তাহার বাকি নাই যে এই আচারনিষ্ঠ প্রাচীনপন্থী মুখুজ্জে পরিবারের কাছে সে আবশ্যকও নয়, আপনারও নয়। উভয় পক্ষের শিক্ষা, সংস্কার ও সামাজিক পরিবেষ্টনে যে ব্যবধান সৃষ্টি করিয়াছে তাহা যেমন সত্য তেমনই কঠিন। ইতিমধ্যে স্বামীর কর্মস্থল পাঞ্জাব হইতে মাসি আসিয়া উপস্থিত হইয়াছেন। শরীর ভালো নয়, পাঞ্জাবের চেয়ে বোম্বাইয়ের জলবাতাস ভালো, এ বুদ্ধি তাহাকে কোন ডাক্তার দিয়াছে সে তিনিই জানেন, কিন্তু আসিয়াছেন স্বাস্থ্যের অজুহাতে। বোম্বাই আসিবার পূর্বে বন্দনা দেখা করিয়া আসে নাই, এ অভিযোগ তাহার মনের মধ্যে ছিল, কিন্তু বঞ্ঝির মেজাজের যেটুকু পরিচয় পাইয়াছেন তাহাতে ভগিনীপতি রে সাহেবের দরবারে প্রকাশ্য নালিশ রুজু করিবার সাহস ছিল না। তথাপি খাবার টেবিলে বসিয়া কথাটা তিনি ইঙ্গিতে পারিলেন। বলিলেন, মিস্টার রে, এটা আপনি লক্ষ্য করেছেন কিনা জানি নে, কিন্তু আমি অনেক দেখেছি বাপ মায়ের এক ছেলে কিংবা এক মেয়ে এমনি একগুঁয়ে হয়ে ওঠে যে তাদের সঙ্গে পেরে ওঠা যায় না। সাহেব তৎক্ষণাৎ স্বীকার করিলেন এবং দেখা গেল দৃষ্টান্ত তাহার হাতের কাছেই মজুদ আছে। সানন্দে তাহার উল্লেখ করিয়া বলিলেন, এই যেমন আমার বুড়ি, একবার না বললে হ্যাঁ বলাই কার সাধ্য, ওকে ছেলেবেলা থেকে দেখে আসছি। বন্দনা কহিল, তাই বুঝি তোমার অবাধ্য মেয়েকে ভালোবাসো না বাবা?
সাহেব সজোরে প্রতিবাদ করিলেন, তুমি আমার অবাধ্য মেয়ে, কোনো দিন না, কেউ বলতে পারে না। বন্দনা হাসিয়া ফেলিল, এইমাত্র যে তুমিই বললে বাবা। আমি? কক্ষনো না। শুনিয়া মাসি পর্যন্ত না হাসিয়া পারিল না। বন্দনা প্রশ্ন করিল, আচ্ছা বাবা, তোমার মতো আমার মাও কি আমাকে দেখতে পারতেন না? সাহেব বলিলেন, তোমার মা? এই নিয়ে তার সঙ্গে আমার কতবার ঝগড়া হয়েছে। ছেলেবেলায় তুমি একবার আমার ঘড়ি ভেঙেছিলে। তোমার মা রাগ করে কান মলে দিলেন। তুমি কাঁদতে কাঁদতে পালিয়ে এলে আমার কাছে। আমি বুকে তুলে নিলাম। সেদিন তোমার মার সঙ্গে আমি সারা দিন কথা কইনি। বলিতে বলিতে তিনি পূর্বস্মৃতির আবেগে উঠিয়া আসিয়া মেয়ের মাথাটি বুকের কাছে টানিয়া লইয়া ধীরে ধীরে হাত বুলাইয়া দিলেন। বন্দনা বলিল, ছেলেবেলার মতো এখন কেন ভালোবাসো না বাবা? সাহেব মাসিকে আবেদন করিলেন। শুনলেন মিসেস ঘোষাল বুড়ির কথা? বন্দনা কহিল, কেন তবে যখন তখন বলো? আমার বিয়ে দিয়ে ঝঞ্ঝাট মিটিয়ে ফেলতে চাও? আমি বুঝি তোমার চোখের বালি? শুনছেন মিসেস ঘোষাল মেয়েটার কথা? মাসি বললেন, সত্যি বন্দনা, মেয়ে বড় হলে বাপ মায়ের যে কি বিষম দুশ্চিন্তা নিজের মেয়ে হলে একদিন বুঝবে। আমি বুঝতে চাইনি মাসিমা, কিন্তু পিতার কর্তব্য রয়েছে যে মা। বাপ মা তো চিরজীবী নয়। সন্তানের ভবিষ্যৎ না ভাবলে তাদের অপরাধ হয়। কেন যে তোমার বাপ মনের মধ্যে শান্তি পান না, সে শুধু যারা নিজেরা বাপ মা তারাই জানে। তোমার বোন প্রকৃতির যতদিন না আমি বিয়ে দিতে পেরেছি ততদিন খেতে পারিনি, ঘুমোতে পারিনি। কত রাত্রি যে জেগে কেটেছে সে তুমি বুঝবে না, কিন্তু তোমার বাবা বুঝবেন। তোমার মা বেঁচে থাকলে আজ তারও আমার দশাই হতো। রে সাহেব মাথা নাড়িয়া আস্তে আস্তে বলিলেন, খুব সত্যি মিসেস ঘোষাল। মাসি তাহাকেই উদ্দেশ্য করিয়া বলিতে লাগিলেন, আজ ওর মা বেঁচে থাকলে বন্দনার জন্য আপনাকে তিনি অস্থির করে তুলতেন। আমি নিজেই কি কম করেছি ওকে, এখন মনে করলেও লজ্জা হয়। সাহেব সায় দিয়া বলিলেন, দোষ নেই আপনার, ঠিক এমনি হয় যে। মাসি বলিতে লাগিলেন, তাই তো জানি, কেবলই ভাবনা হয়। নিজেদের বয়স বাড়ছে, মানুষের বেঁচে থাকার তো স্থিরতা নেই। বেঁচে থাকতে মেয়েটার যদি কোনো উপায় না করে যেতে পারি, হঠাৎ কিছু ঘটলে কি হবে? ভয়ে উনি তো একরকম শুকিয়ে উঠেছিলেন। বন্দনা আর সহিতে পারিল না। চাহিয়া দেখিল তাহার বাবার মুখও শুকাইয়া উঠিয়াছে, খাওয়া বন্ধ হইয়াছে। বলিল, তুমি মেসোমশাইকে অকারণে নানা ভয় দেখিয়েছ মাসিমা, আবার আমার বাবাকেও দেখাচ্ছ। কি এমন হয়েছে বলো তো? বাবা এখনো অনেক দিন বাঁচবেন। তার মেয়ের জন্যে যা ভালো, করে যাবার ঢের সময় পাবেন। তুমি মিথ্যে ভাবনা বাড়িয়ে দিও না বাবার। মাসি দমিবার পাত্রী নহেন। বিশেষত রে সাহেব তাহাকেই সমর্থন করিয়া বলিলেন, তোমার মাসিমা ঠিক কথাই বলছেন বন্দনা। সত্যিই তো আমার শরীর ভালো নয়। সত্যিই তো এ দেহকে বেশি বিশ্বাস করা চলে না। উনি আত্মীয়, সময় থাকতে উনি যদি সতর্ক না করেন, কে করবে বলো তো? এই বলিয়া তিনি উভয়ের প্রতি চাহিলেন। মাসি কটাক্ষে চাহিয়া দেখিলেন বন্দনার মুখ ছায়াচ্ছন্ন হইয়াছে। অপ্রতিভ কণ্ঠে ব্যস্তভাবে বলিয়া উঠিলেন, এ বলা অত্যন্ত অসঙ্গত মিস্টার রে। আপনার 100 বছর পরমায়ু হোক আমরা সবাই প্রার্থনা করি। আমি শুধু বলতে চেয়েছিলুম। সাহেব বাধা দিলেন, না না, আপনি ঠিক কথাই বলেছেন। সত্যি স্বাস্থ্য আমার ভালো না। সময়ে সাবধান না হওয়া, কর্তব্যে অবহেলা করা আমার পক্ষে সত্যিই অন্যায়। বন্দনা গূঢ় ক্রোধ দমন করিয়া বলিল, আজ বাবার খাওয়া হবে না মাসিমা। মাসি বলিলেন, থাক এসব আলোচনা মিস্টার রে, আপনার খাওয়া না হলে আমি ভারী কষ্ট পাব। সাহেবের আহারে রুচি চলিয়া গিয়াছিল, তথাপি জোর করিয়া তিনি এক টুকরা মাংস কাটিয়া মুখে পুরিলেন। অতঃপর খাওয়ার কার্য কিছুক্ষণ ধরিয়া নীরবেই চলিল। সাহেব প্রশ্ন করিলেন, জামাইয়ের প্র্যাকটিস কিরকম হচ্ছে মিসেস ঘোষাল? মাসি জবাব দিলেন, এই তো আরম্ভ করেছেন, শুনতে পাই মন্দ না।
আবার কিছুক্ষণ নিঃশব্দে কাটিলে তিনি মুখের গ্রাসটা গিলিয়া লইয়া কহিলেন, প্র্যাকটিস যাই হোক মিস্টার রে, আমি এইটাই খুব বড় মনে করি নে। আমি বলি, তার চেয়েও ঢের বড় মানুষের চরিত্র। সে নির্মল না হলে কোনো মেয়ে কোনোদিনও যথার্থ সুখী হতে পারে না। তাতে আর সন্দেহ আছে কি? মাসি বলিতে লাগিলেন, আমার মুশকিল হয়েছে আমার বাপের বাড়ির শিক্ষা সংস্কার, তাদের দৃষ্টান্ত আমার মনে গাঁথা। তার থেকে এক তিল কোথাও কম দেখলে আর সইতে পারি নে। আমার অশোককে দেখলে সেই নৈতিক আবহাওয়ার কথা মনে পড়ে। ছেলেবেলায় যার মধ্যে আমি মানুষ, আমার বাবা, আমার দাদা, এ অশোকও হয়েছে ঠিক তাদের মতো, তেমনি সরল, তেমনি উদার, তেমনি চরিত্রবান। রে সাহেব সম্পূর্ণ মানিয়া লইলেন, বলিলেন, আমারও ঠিক তাই মনে হয়েছে মিসেস ঘোষাল। ছেলেটি অতি সৎ। 6-7 দিন এখানে ছিল, তার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেছি। এই বলিয়া তিনি কন্যাকে সাক্ষ্য মানিয়া জিজ্ঞাসা করিলেন, কি বলিস বুড়ি, অশোককে আমাদের কি ভালোই লেগেছিল। যেদিন চলে গেল আমার তো সমস্ত দিন মন খারাপ হয়ে রইল। বন্দনা স্বীকার করিয়া কহিল, হ্যাঁ বাবা, চমৎকার মানুষ, যেমন বিনয়ী তেমনি ভদ্র। আমার তো কোনো অনুরোধে কখনো না বলেননি। আমাকে বোম্বাইয়ে তিনি পৌঁছে না দিলে আমার বিপদ হতো। মাসি বলিলেন, আর একটা জিনিস বোধহয় লক্ষ্য করেছ বন্দনা, ওর কোনো স্নবারি নেই। যেটা আজকালকার দিনের দুঃখের সঙ্গে বলতেই হয় যে আমাদের মধ্যে অনেকেরই দেখতে পাওয়া যায়। বন্দনা সহাস্যে কহিল, তোমাদের বাড়িতে কোনো স্নবের দেখা তো কোনোদিনও পাইনি মাসিমা। মাসি হাসিয়া বলিলেন, পেয়েছ বই কি মা, তুমি অতি বুদ্ধিমতী, তোমাকে তারা ঠকাবে কি করে? শুনিয়া রে সাহেবও হাসিলেন। কথাটি তাহার ভারী ভালো লাগিল। বলিলেন, এত বুদ্ধি সচরাচর মেলে না। বাপের মুখে এ কথা গর্বের মতো শুনতে, কিন্তু না বলেও পারিনে। বন্দনা বলিল, এই প্রসঙ্গ তুমি বন্ধ করো মাসিমা, নইলে বাবাকে সামলানো যাবে না। তুমি এক মেয়ের দোষগুলোই দেখেছ, কিন্তু দেখো নি যে এক মেয়ের বাপেদের মতো দাম্ভিক লোকও পৃথিবীতে কম। আমার বাবার ধারণা, ওর মেয়ের মতো মেয়ে সংসারে আর দ্বিতীয় নেই। মাসি বলিলেন, সে ধারণার আমিও বড় অংশীদার বন্দনা, শাস্তি পেতে হলে আমারও পাওয়া উচিত। পিতার মুখে অনির্বচনীয় পরিতৃপ্তির মৃদু হাসি। কহিলেন, আমি দাম্ভিক কিনা জানি নে, কিন্তু জানি কন্যারত্নে আমি সত্যিই সৌভাগ্যবান। এমন মেয়ে কম বাপেই পায়। বন্দনা বলিল, বাবা, কই, আজ তো তুমি একটিও সন্দেশ খেলে না, ভালো হয়নি বুঝি? সাহেব প্লেট হইতে আধখানা সন্দেশ ভাঙিয়া লইয়া মুখে দিলেন, বলিলেন, সমস্ত বুড়ির নিজের হাতে তৈরি। এবার কলকাতা থেকে ফিরে পর্যন্ত ও সমস্ত খাওয়া বদলে দিয়েছে। ডালনা, শুক্তো, মাছের ঝোল, দই, সন্দেশ, আরও কত কি কার কাছে শুনে এসেছে জানি নে, কিন্তু বাড়িতে মাংস প্রায় আনতেই দেয় না, বলে বাবার ওতে অসুখ করে। দেখুন মিসেস ঘোষাল, এইসব বাংলা খাওয়া খেয়ে মনে হয় যেন বুড়ো বয়সে আছি ভালো, বেশ যেন একটু খিদে বোধ করি। বন্দনা বলিল, মাসিমার অভ্যেস নেই, হয়তো কষ্ট হয়। মাসি এই গূঢ় বিদ্রূপ লক্ষ্য করিলেন না, কহিলেন, না না, কষ্ট হবে কেন, এ আমার ভালোই লাগে। শুধু আবহাওয়ার চেঞ্জই তো নয়, খাবার চেঞ্জও বড় দরকার। তাই বোধ করি শরীর আমার এত শীঘ্র ভালো হয়ে গেল। ভালো হয়েছে না মাসিমা? নিশ্চয়ই হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে আরও কিছুদিন থাকো, আরও ভালো হোক। কিন্তু বেশি দিন থাকবার যে জো নেই বন্দনা। অশোক লিখেছে এ মাসের শেষেই সে পাঞ্জাবে চেঞ্জের জন্য আসবে। তার আগে আমার তো ফিরে যাওয়া চাই। ভোজন পর্ব সমাধা হইয়াছিল। সাহেব উঠি উঠি করিতেছিলেন। মাসি মনে মনে চঞ্চল হইয়া উঠিলেন। প্রস্তাব উত্থাপনের সপক্ষে যে অনুকূল আবহাওয়া সৃষ্টি করিয়া আনিয়াছেন, তাহা চক্ষুলজ্জায় ভ্রষ্ট হইতে দিলে ফিরাইয়া আনা হয়তো দুরূহ হইবে। সংকোচ অতিক্রম করিয়া বলিলেন, মিস্টার রে, একটা কথা ছিল, যদি সময় না। সাহেব তৎক্ষণাৎ বসিয়া পড়িয়া কহিলেন,
না না, সময় আছে বই কি, বলুন কি কথা। মাসি বলিলেন, আমি শুনেছি বন্দনার অমত নেই। অশোক অর্থশালী নয় সত্যি, কিন্তু সুশিক্ষা ও চরিত্র বলে স্ট্রাগল করে একদিনও উঠবেই আমার দৃঢ় বিশ্বাস। আপনি যদি ওকে আপনার মেয়ের অযোগ্য বিবেচনা না করেন তো। সাহেব আশ্চর্য হইয়া বলিলেন, কিন্তু সে কি করে হতে পারে মিসেস ঘোষাল? অশোক আপনার ভাইপো, সম্পর্কে সেও তো বন্দনার মামাতো ভাই। মাসি বলিলেন, শুধু নামে, নইলে বহু দূরের সম্বন্ধ। আমার দিদিমা এবং বন্দনার মায়ের দিদিমা দুজনে বোন ছিলেন, সেই সম্পর্কেই বন্দনার আমি মাসি। এ বিবাহ নিষিদ্ধ হতে পারে না মিস্টার রে। সাহেব কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন, বোধহয় মনে মনে কি একটা হিসাব করিলেন। তারপরে বলিলেন, অশোককে যতটুকু আমি নিজে দেখেছি এবং যতটুকু বন্দনার মুখে শুনেছি, তাতে অযোগ্য মনে করিনে। মেয়ের বিয়ে একদিন আমাকে দিতেই হবে, কিন্তু তার নিজের অভিমত তো জানা দরকার। মাসি স্নেহের কণ্ঠে উৎসাহ দিয়া কহিলেন, লজ্জা করো না মা, বলো তোমার বাবাকে কি তোমার ইচ্ছে। বন্দনার মুখ পলকের জন্য রাঙা হইয়া উঠিল, কিন্তু পরক্ষণেই সুস্পষ্ট স্বরে বলিল, আমার ইচ্ছেকে আমি বিসর্জন দিয়েছি মাসিমা, সে খোঁজ করার দরকার নেই। সাহেব সভয়ে কহিলেন, এর মানে? বন্দনা বলিল, মানে ঠিক তোমাদের আমি বুঝিয়ে বলতে পারবো না বাবা, কিন্তু তাই বলে ভেবো না যেন আমি বাধা দিচ্ছি। একটু থামিয়া কহিল, আমার সতী দিদির বিয়ে হয়েছিল তার 9 বছর বয়সে। বাপমা যার হাতে তাকে সমর্পণ করলেন, মেজদি তাকেই নিলেন, নিজের বুদ্ধিতে বেছে নেননি। তবু ভাগ্যে যাকে পেলেন সে স্বামী জগতে দুর্লভ। আমি সেই ভাগ্যকেই বিশ্বাস করব বাবা। বিপ্রদাসবাবু সাধু পুরুষ, আসবার আগে আমাকে আশীর্বাদ করে বলেছিলেন, যেখানে আমার কল্যাণ ভগবান সেখানেই আমাকে দেবেন। তার সেই কথা কখনো মিথ্যে হবে না। তুমি আমাকে যা আদেশ করবে আমি তাই পালন করব। মনের মধ্যে কোনো সংশয়, কোনো ভয় রাখব না। সাহেব বিস্ময়ে স্থির হইয়া তাহার প্রতি চাহিয়া রহিলেন, মুখ দিয়া একটা কথাও বাহির হইল না। মাসি বলিলেন, বিয়ের সময়ে তোমার মেজদি ছিলেন বালিকা, তাই তার মতামতের প্রশ্নই ওঠেনি, কিন্তু তুমি তা নও, বড় হয়েছ, নিজের ভালো মন্দের দায়িত্ব তোমার নিজের। এমন চোখ বুঝে ভাগ্যের খেলা তো তোমার সাজে না বন্দনা। সাজে কিনা জানি নে মাসিমা, কিন্তু তার মতো তেমনি করেই ভাগ্যকে আমি প্রসন্ন মনে মেনে নেব। কিন্তু এমন উদাসীনের মতো কথা বললে তোমার বাবা মনস্থির করবেন কি করে? যেমন করে ওর দাদা করেছিলেন সতী দিদির সম্বন্ধে, যেমন করে ওর সকল পূর্বপুরুষেরাই দিয়েছিলেন তাদের ছেলে মেয়ের বিবাহ, আমার সম্বন্ধেও বাবা তেমনি করেই মনস্থির করুন। তুমি নিজে কিছুই দেখবে না, কিছুই ভাববে না? ভাবা ভাবি দেখা দেখি অনেক দেখলুম মাসিমা, আর নয়। এখন নির্ভর করব বাবার আশীর্বাদে আর সেই ভাগ্যের উপরে, যার শেষ কেউ আজও দেখতে পায়নি। মাসি হতাশ হইয়া একটুখানি তিক্ত কণ্ঠে বলিলেন, ভাগ্যকে আমরাও মানি, কিন্তু তোমার সমাজ, শিক্ষা, সংস্কার সব ডুবিয়ে দিয়ে মুখুজ্জেদের এই কদিনের সংস্রব যে তোমাকে এতখানি আচ্ছন্ন করবে তা ভাবিনি। তোমার কথা শুনলে মনে হয় না যে তুমি আমাদের সেই বন্দনা, যেন একেবারে আমাদের থেকে পর হয়ে গেছ। বন্দনা বলিল, না মাসিমা, আমি পর হয়ে যাইনি। তাদের আপনার করতে আমার কাউকে পর করতে হবে না, এ কথা নিশ্চয়ই জেনে এসেছি। আমাকে নিয়ে তোমরা কোনো শঙ্কা করো না। মাসি জিজ্ঞাসা করিলেন, তাহলে অশোককে আস্তে একটা টেলিগ্রাম করে দিই? দাও, আমার কোনো আপত্তি নেই। এই বলিয়া বন্দনা ঘর হইতে বাহির হইয়া গেল। মিস্টার রে, আপনার নাম করেই তবে টেলিগ্রামটা পাঠাই। বলিয়া মাসি মুখ তুলিয়া সবিস্ময়ে দেখিলেন, সাহেবের 2 চোখ অকস্মাৎ বাষ্পাকুল হইয়া উঠিয়াছে। ইহার কারণ খুঁজিয়া পাইলেন না এবং সাহেব ধীরে ধীরে যখন বলিলেন, টেলিগ্রাম আজ থাক মিসেস ঘোষাল, তখনও হেতু বুঝিতে না পারিয়া বলিলেন, থাকবে কেন মিস্টার রে? বন্দনা তো সম্মতি দিয়ে গেল।
না না, আজ থাক বলিয়া তিনি নির্বাক হইয়া রহিলেন। এই নীরবতা এবং ওই অশ্রুজল মাসিকে ভিতরে ভিতরে অত্যন্ত ক্রুদ্ধ করিল। একজন প্রবীণ পদস্থ লোকের এইরূপ সেন্টিমেন্টালিটি তাহার অসহ্য, কিন্তু জেদ করিতেও সাহস করিলেন না। মিনিট দুই চুপ করিয়া থাকিয়া সাহেব বলিলেন, ওর বাপের ভাবনা আমি ভেবেছি, কিন্তু ওর মা নেই, তার ভাবনাও আমাকেই ভাবতে হবে মিসেস ঘোষাল, একটু সময় চাই। মাসি মনে মনে বলিলেন, আর একটা স্টুপিড সেন্টিমেন্টালিটি। সাহেব অনুমান করিলেন কিনা জানি না, কিন্তু এবার জোর করিয়া একটু ম্লান হাসিয়া বলিলেন, মুশকিল হয়েছে, ওর কথা আমরা কেউ ভালো বুঝতে পারিনে। শুধু আজ নয়, বাংলা থেকে আসা পর্যন্তই মনে হয় ঠিক যেন ওকে বুঝতে পারিনে। ও সম্মতি দিলে বটে, কিন্তু সে ও না ওর নতুন রিলিজিয়ান ভেবেই পেলুম না। নতুন রিলিজিয়ান মানে? মানে আমিও জানি নে, কিন্তু বেশ দেখতে পাই বাংলা থেকে ও কি যেন একটা সঙ্গে করে এনেছে। সে রাত্রি দিন থাকে ওকে ঘিরে। ওর খাওয়া বদলে গেছে, কথা বদলে গেছে, ওর চলাফেরা পর্যন্ত মনে হয় যেন আগেকার মতো নেই। ভোরবেলায় স্নান করে আমার ঘরে গিয়ে পায়ের ধুলো মাথায় নেয়। বলি, বুড়ি, আগে তো তুই এসব করতিস নে। তখন জানতুম না বাবা, এখন তোমার পায়ের ধুলো মাথায় নিয়ে দিন আরম্ভ করি। বেশ বুঝতে পারি সে আমাকে সমস্ত কাজে রক্ষে করে চলে। বলিতে বলিতে তাহার চক্ষু পুনরায় অশ্রু সজল হইয়া উঠিল। মাসি মনে মনে অত্যন্ত বিরক্ত হইয়া বলিলেন, এসব নতুন ধাঁচা শিখে এসেছে ও মুখুজ্জেদের বাড়িতে। জানেন তো তারা কিরকম গোঁড়া, কিন্তু একে রিলিজিয়ন বলে না, বলে কুসংস্কার। ও পুজো টুজো করে নাকি? সাহেব বলিলেন, জানি নে করে কি না, হয়তো করে না। কুসংস্কার বলে আমারও মনে হয়েছে, নিষেধ করতেও গেছি, কিন্তু বুড়ি আগেকার মতো আর তর্ক তো করে না, শুধু চুপ করে চেয়ে থাকে। আমারও মুখ বন্ধ হয়ে যায়, কিছুই বলতে পারিনে। মাসি বলিলেন, এ আপনার দুর্বলতা, কিন্তু নিশ্চিত জানবেন একে রিলিজিয়ন বলে না, বলে শুধু সুপারস্টিশন। একে প্রশ্রয় দেওয়া অন্যায়, অপরাধ। সাহেব দ্বিধা ভরে আস্তে আস্তে বলিলেন, তাই হবে বোধ হয়। কখনো নিজে চর্চা করিনি, এর নেচার কি তাও জানি নে। শুধু মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, মেয়েটাকে এমন আগাগোড়া বদলে দিলে কিসে? সেই হাসি নেই, আনন্দের চঞ্চলতা নেই, বর্ষা দিনের ফুটন্ত ফুলের মতো পাপড়িগুলি যেন জলে ভিজে। কখনো ডেকে বলি, বুড়ি, আমাকে লুকোস নে মা, তোর ভেতরে ভেতরে কোনো অসুখ করেনি তো? অমনি হেসে মাথা দুলিয়ে বলে, না বাবা, আমি ভালো আছি, আমার কোনো অসুখ নেই। হাসি মুখে ঘরের কাজে চলে যায়। আমার কিন্তু বুকের পাঁজর ভেঙে পড়তে চায় মিসেস ঘোষাল। ওই একটি মেয়ে, মা নেই, নিজের হাতে মানুষ করে এত বড়টি করেছি। সর্বস্ব দিয়েও যদি আমার সেই বন্দনাকে আবার তেমনি ফিরে পাই। মাসি জোর দিয়া বলিলেন, পাবেন, আমি কথা দিচ্ছি পাবেন। এ শুধু একটা সাময়িক অবসাদ, ধর্মের ঝোঁক হলেও হতে পারে, কিন্তু অত্যন্ত অসার। কেবল ওদের সংসর্গে আসার ক্ষণিক বিকার। বিবাহ দিন সমস্ত দুদিনে সেরে যাবে। চিরদিনের শিক্ষাই মানুষের থাকে মিস্টার রে, দুদিনের বাতিক দুদিনেই ফুরোয়। সাহেব আশ্বস্ত হইলেন, তথাপি সন্দেহ ঘুচিল না। বলিলেন, ও কোথায় কার কাছে কি প্রেরণা পেলে জানি নে, কিন্তু শুনেছি সে যদি আসে, সত্যিকার মানুষ থেকে কিছুতে সে ঘোচে না। মানুষের চিরদিনের অভ্যাস দেয় এক মুহূর্তে বদলে। নেশা গিয়ে মেশে রক্তের ধারায়, সমস্ত জীবনে আর তার ঘোর কাটে না। সেই আমার ভয় মিসেস ঘোষাল। প্রত্যুত্তরে মাসি একটু অবজ্ঞার হাসি হাসিলেন, বলিলেন, বাজে বাজে, আমি অনেক দেখেছি মিস্টার রে, দুদিন পরে আর কিছুই থাকে না। আবার যাকে তাই হয়, কিন্তু বাড়তে দেওয়া চলবে না। আজই অশোককে একটা তার করে দিই, সে এসে পড়ুক।
আজই দেবেন? হ্যাঁ, আজই, এবং আপনার নামেই। সাহেব মৃদু কণ্ঠে সম্মতি জানাইয়া বলিলেন, যা ভালো হয় করুন। আমি জানি অশোক ভালো ছেলে, চরিত্রবান, সৎ। তা নইলে ওকে সঙ্গে নিয়ে বন্দনা কিছুতেই আসতে রাজি হতো না। মাসি এই কথাটাকেই আর একবার ফাঁপাইয়া ফুলাইয়া বলিতে গেলেন, কিন্তু বাধা পড়িল। বন্দনা ঘরে ঢুকিয়া বলিল, বাবা, আজ হাজি সাহেবের মেয়েরা আমাকে চায়ের নেমন্তন্ন করেছে। দুপুরবেলা যাব, বিকেলে আপিসের ফেরত আমাকে বাড়ি নিয়ে এসো। মাসি প্রশ্ন করিলেন, তাদের বাড়িতে তুমি তো কিছু খাবে না বন্দনা? না মাসিমা। কেন? আমার ইচ্ছে করে না। বাবা, তুমি ভুলে যাবে না তো? না মা, তোমাকে আনতে ভুলে যাব এমন কখনো হয়? এই বলিয়া সাহেব একটু হাসিলেন, বলিলেন, অশোক আসছেন, তাকে আজ একটা তার করে দেব। বেশ তো বাবা, দাও না। মাসি বলিলেন, আমি জোর করে তাকে আনছি, দেখো সে এলে যেন অসম্মান না হয়। তোমার ভয় নেই মাসিমা, আমরা কারো অসম্মান করি নে, অশোকবাবু নিজেই জানেন। মেয়ের কথা শুনিয়া সাহেব প্রসন্ন মুখে বলিলেন, আপিসের পথে আজই তাকে একটা টেলিগ্রাম করে দেব বুড়ি। আজ শুক্রবার, সোমবারেই সে এসে পৌঁছতে পারবে, যদি কোনো ব্যাঘাত না ঘটে। দারোয়ান ডাক লইয়া হাজির হইল। অসংখ্য সংবাদপত্র নানা স্থানের, চিঠিপত্রও কম নয়। কিছুদিন হইতে ডাকের প্রতি বন্দনার ঔৎসুক্য ছিল না। সে জানিত প্রতিদিন আশা করিয়া অপেক্ষা করা বৃথা, তাহাকে মনে করিয়া চিঠি লিখিবার কেহ নাই। চলিয়া যাইতেছিল, সাহেব ডাকিয়া বলিলেন, এই যে তোমার নামের দুখানা, আপনারও একখানা রয়েছে মিসেস ঘোষাল। নিজের চেয়েও পরের চিঠিতে মাসির কৌতূহল বেশি। মুখ বাড়াইয়া দেখিয়া বলিলেন, একখানা তো দেখছি অশোকের হাতের লেখা, ওটা কার? এই অকারণ প্রশ্নের উত্তর বন্দনা দিল না। চিঠি দুটা হাতে লইয়া নিজের ঘরে চলিয়া গেল। সাহেব মুচকিয়া হাসিয়া বলিলেন, অশোকের সঙ্গে দেখছি চিঠিপত্র চলে, তার করে দিই, সে আসুক। ছেলেটি সত্যিই ভালো। তাকে বিশ্বাস না করলে বন্দনা কখনো চিঠি লিখত না। প্রত্যুত্তরে মাসিও সগর্বে একটু হাসিলেন, অর্থাৎ জানি আমি অনেক কিছুই। বিকেলে আপিসের পথে হাজি সাহেবের বাড়ি ঘুরিয়া রে সাহেব একাকী ফিরিয়া আসিলেন। বন্দনা সেখানে যায় নাই। মাসি সম্মুখেই ছিলেন। মুখ ভার করিয়া বলিলেন, বন্দনা চিঠি নিয়ে সেই যে নিজের ঘরে ঢুকেছে, আর বার হয়নি। সাহেব উদ্বিগ্ন মুখে প্রশ্ন করিলেন, খায়নি? না, সকালে সেই যে দুটো ফল খেয়েছিল, আর কিছু না। সাহেব দ্রুত পদে কন্যার ঘরের দরজায় গিয়া ঘা দিলেন, বুড়ি! বন্দনা কপাট খুলিয়া দিল। তাহার মুখের প্রতি চাহিয়া পিতা স্তব্ধ হইয়া রহিলেন। কি হয়েছে রে? বন্দনা কহিল, বাবা, আজ রাত্রের গাড়িতে আমি বলরামপুরে যাব। বলরামপুরে? কেন? দ্বিজদাসবাবু একখানা চিঠি লিখেছেন, পড়বে বাবা? তুই পড় মা, আমি শুনি। বলিয়া সাহেব চৌকি টানিয়া লইয়া বসিলেন। বন্দনা তাহাকে ঘেঁষিয়া দাঁড়াইয়া যে চিঠিখানা পড়িয়া শুনাইল তাহা এই, সুচরিতা সু, আপনার যাবার দিনটি মনে পড়ে। উঠানে গাড়ি দাঁড়িয়ে বললেন মাঝে মাঝে খবর দিতে। বললুম, কুঁড়ে মানুষ আমি, চিঠিপত্র লেখা সহজে আসেও না, ভালো লিখতেও জানি নে, এ ভার বরঞ্চ আর কাউকে দিয়ে যান। শুনে অবাক হয়ে চেয়ে রইলেন। তারপর গাড়িতে গিয়ে উঠে বসলেন। দ্বিতীয় অনুরোধ করলেন না। হয়তো ভাবলেন, অসৌজন্য যাকে এমন সময়ও একটা ভালো কথা মুখে আনতে দেয় না, তাকে আর বলবার কি আছে। আমি এমনি বটে, তবু আশা ছিল লিখতেই যদি হয় যেন এমন কিছু লিখতে পারি যা খবরের চেয়ে বড়। সে লেখা যেন অনায়াসে আমার সকল অপরাধের মার্জনা চেয়ে নিতে পারে। মনে ভাবতুম, মানুষের জন্য কি শুধু অভাবিত দুঃখই আছে?
অভাবিত সুখ কি জগতে নেই? দাদার ইষ্টদেবতা শুধু চোখ বুজেই থাকবেন, চেয়ে কখনো দেখবেন না? অঘটন যা ঘটল সেই হবে চিরস্থায়ী, তাকে টলাবার শক্তি কোথাও নেই। দেখা গেল নেই, সে শক্তি কোথাও নেই। না টললেন ভগবান, না টলল তার ভক্ত। নিষ্কম্প দীপশিখা আজও তেমনি ঊর্ধ্বমুখে জ্বলছে, জ্যোতির কণামাত্র অপচয়ও ঘটেনি। এ প্রসঙ্গ কেন তাই বলি। 3 দিন হলো দাদা বাড়ি ফিরে এসেছেন। সকালে যখন গাড়ি থেকে নামলেন, তার পিছনে নামল বাসু, খালি পা, গলায় উত্তরীয়। গাড়ি ফিরে চলে গেল, আর কেউ নামল না। সকালে রোদে ছাদে দাঁড়িয়েছিলুম, চোখের সম্মুখে সমস্ত পৃথিবী হয়ে এলো অন্ধকার, ঠিক অমাবস্যা রাত্রির মতো। বোধ করি মিনিট 2 হবে, তারপর আবার সব দেখতে পেলুম, আবার সব স্পষ্ট হয়ে এলো। এমন যে হয় এর আগে আমি জানতুম না। নিচে নেমে এলুম। দাদা বললেন, তোর বৌদি কাল সকালে মারা গেছেন দিজু। হাতে টাকা কড়ি বিশেষ নেই, সামান্যভাবে তার শ্রাদ্ধের আয়োজন করে দে। মা কোথায়? ঢাকায়, তার মেয়ের বাড়িতে। ঢাকায়? একটু চুপ করে থেকে বললেন, কি জানি, আসতে হয়তো পারবেন না, কিন্তু মাতৃদায় জানিয়ে বাসু তাকে চিঠি দেয় যেন। বললুম, দেবে বই কি। বাসু ছুটে এসে আমার গলা জড়িয়ে বুকে মুখ লুকোলো, তারপরে কেঁদে উঠল। সে কান্নারও যেমন ভাষা নেই, চিঠিতে সে প্রকাশ করারও তেমনি ভাষা নেই। শিকারের জন্তু মরার আগে তার শেষ নালিশ রেখে যায় যে ভাষায়, অনেকটা তেমনি। তাকে কোলে নিয়ে ছুটে পালিয়ে এলুম নিজের ঘরে। সে তেমনি করেই কাঁদতে লাগলো বুকে মুখ রেখে। মনে মনে বললুম, ওরে বাসু, লোকসানের দিক দিয়ে তুই যে বেশি হারালি তা নয়, আর একজনের ক্ষতির মাত্রা তোকেও ছাপিয়ে গেল। তবু তোকে বোঝবার লোক পাবি, কিন্তু সে পাবে না। শুধু একটা আশা, বন্দনা যদি বোঝেন। এমন কতক্ষণ গেল, শেষে চোখ মুছিয়ে দিয়ে বললুম, ভয় নেই রে, মা না থাক, বাপ না থাক, কিন্তু আমি রইলুম। ঋণ তাদের শোধ দিতে পারবো না, কিন্তু অস্বীকার করব না কখনো। আজ সবচেয়ে ব্যথা, সবচেয়ে ক্ষতির দিনে এই রইল তোর কাকার শপথ। কিন্তু এ নিয়ে আর কথা বাড়াবো না, কথার আছেই বা কি। ছেলেবেলায় বাবা বলতেন গোয়ার, মা বলতেন চুয়ার। কতবার রাগ করেছেন দাদা, অনাদরে অবহেলায় কতদিন এ বাড়ি হয়ে উঠেছে বিষ। তখন বৌদিদি এসেছেন কাছে, বলেছেন, ঠাকুরপো, কি চাই বলো তো ভাই। রাগ করে জবাব দিয়েছি, কিছুই চাইনে বৌদি, আমি চলে যাব এখান থেকে। কবে গো? আজই। শুধু হেসে বলেছেন, হুকুম নেই যাবার, যাও তো দেখি আমার অবাধ্য হয়ে। আর যাওয়া হয়নি, কিন্তু সেই যাবার দিন যখন সত্যি এলো, তখন তিনিই চলে গেলেন। ভাবি, কেবল আমার জন্যেই হুকুম, তাকে হুকুম করবার কি কেউ ছিল না জগতে? দাদাকে জিজ্ঞাসা করলুম, কি করে ঘটল? বললেন, কলকাতাতেই শরীর খারাপ হলো। বোধহয় মনে মনে খুবই ভাবত। নিয়ে গেলাম পশ্চিমে, কিন্তু সুবিধে কোথাও হলো না। শেষে হরিদ্বারে পড়লেন জ্বরে, নিয়ে চলে এলাম কাশীতে, সেখানেই মারা গেলেন। জিজ্ঞাসা করলুম, চিকিৎসা হয়েছিল দাদা? বললেন, যথাসম্ভব হয়েছিল, কিন্তু এই যথাটুকু যে কতটুকু সে দাদা নিজে ছাড়া আর কেউ জানে না। ইচ্ছে হলো বলি, আমাকে এত বড় শাস্তি কেন দিলেন, কি করেছিলুম আমি? কিন্তু তার মুখের পানে চেয়ে এ প্রশ্ন আর আমার মুখে এলো না। জিজ্ঞাসা করলুম, তিনি কাউকে কিছু বলে যাননি দাদা? বললেন, হ্যাঁ, মৃত্যুর ঘণ্টা 10 পূর্ব পর্যন্ত চেতনা ছিল। জিজ্ঞাসা করলুম, সতী, মাকে কিছু বলবে?
বললে, না। আমাকে? না। দ্বিজুকে? হ্যাঁ। তাকে আমার আশীর্বাদ দিও, বলো সব রইল। ছুটে পালিয়ে এলুম বৌদিদির শূন্য ঘরে। ছবি তোলাতে তার ভারী লজ্জা ছিল। শুধু ছিল একখানি লুকোনো তার আলমারির আড়ালে আমারই তোলা ছবি। সম্মুখে দাঁড়িয়ে বললুম, ধন্য হয়ে গেছি বৌদি, বুঝেছি তোমার হুকুম। এত শীঘ্র চলে যাবে ভাবিনি, কিন্তু কোথাও যদি থাকো দেখতে পাবে তোমার আদেশ অবহেলা করিনি। শুধু এই শক্তি দিও, তোমার শোকে কারো কাছে আমার চোখের জল যেন না পড়ে। কিন্তু আজ এই পর্যন্তই থাক তার কথা। যাবার সময় অনুরোধ করেছিলেন বিবাহ করতে, কারণ এত ভার একলা বইতে পারবো না, সঙ্গীর দরকার। সেই সঙ্গী হবে মৈত্রেয়ী, এই ছিল আপনার মনে। আপত্তি করিনি। ভেবেছিলুম সংসারে 15 আনা আনন্দই যদি ঘুচল, 1 আনার জন্য আর টানাটানি করব না। কিন্তু ও আর হয় না। বৌদিদির মৃত্যু এনে দিল অলঙ্ঘ বাধা। বাধা কিসের? মৈত্রেয়ী ভার নিতে পারে, পারে না সে বোঝা বইতে, এটা জানতে পেরেছি। কিন্তু আমার এবার সেই বোঝাই হলো ভারী। তবু বলবো, বিপদের দিনে সে আমাদের অনেক করেছে, তার কাছে আমি কৃতজ্ঞ। সময় যদি আসে তার ঋণ ভুলব না। কাল অনেক রাত্রে ঘুম ভেঙে বাসু কেঁদে উঠল। তাকে ঘুম পাড়িয়ে গেলুম দাদার ঘরে। দেখি তখনও জেগে বসে বই পড়ছেন। কি বই দাদা? দাদা বই মুড়ে রেখে হেসে বললেন, কি করতে এসেছিস বল। তার পানে চেয়ে যা বলতে এসেছিলুম বলা হলো না। ভাবলুম ঘুমের ঘোরে বাসু কেঁদেছে, তাতে বিপ্রদাসের কি? অন্য কথা মনে এলো। বললুম, শ্রাদ্ধের পর আপনি কোথায় থাকবেন দাদা? কলকাতায়? বললেন, না রে, যাব তীর্থ ভ্রমণে। ফিরবেন কবে? দাদা আবার একটুখানি হেসে বললেন, ফিরব না। স্তব্ধ হয়ে তার মুখের পানে চেয়ে দাঁড়িয়ে রইলুম। সন্দেহ রইল না যে এ সংকল্প টলবে না। দাদা সংসার ত্যাগ করলেন। কিন্তু অনুনয় বিনয় কাদা কাটা কার কাছে? এই নিষ্ঠুর সন্ন্যাসীর কাছে? তার চেয়ে অপমান আছে? কিন্তু বাসু? দাদা বললেন, হিমালয়ে একটা আশ্রমের খোঁজ পেয়েছি। তারা ছোট ছেলেদের ভার নেয়, শিক্ষা দেয় তারাই। তাদের হাতে তুলে দেবেন ওকে, আর আমি মানুষ করলুম। তারপর 2 হাতে কান চেপে পালিয়ে এলুম ঘর থেকে। তিনি কি জবাব দিলেন শুনিনি। বাসুর পাশে বসে সমস্ত রাত ভেবেছি, কোথায় যে এর কুল কিছুতে খুঁজে পাইনি। মনে পড়ল আপনাকে। বলে গিয়েছিলেন, বন্ধুর যখন হবে সত্যিকার পরিচয়, তখন ভগবান আপনি পৌঁছে দেবেন তাকে দোরগোড়ায়। বলেছিলেন এ কথা বিশ্বাস করতে। কে বন্ধু, কবে সে আসবে জানি নে, তবু বিশ্বাস করে আছি আমার এই একান্ত প্রয়োজনে একদিন সে আসবেই। দ্বিজদাস। পড়া শেষ হইলে দেখা গেল সাহেবের চোখ দিয়া জল পড়িতেছে। রুমাল বাহির করিয়া মুছিয়া বলিলেন, আজই যাও মা, আমি বাধা দেব না। দারোয়ান আর বুড়ো হিমুও তোমার সঙ্গে যাক। বন্দনা হেঁট হইয়া তাহার পায়ের ধুলা লইল। বলিল, যাবার উদ্যোগ করি গে বাবা, আমি উঠি। ম্যানেজার বিরাজ দত্ত মোটর লইয়া স্টেশনে উপস্থিত ছিলেন। বন্দনাকে সসম্মানে ট্রেন হইতে নামাইয়া গাড়িতে আনিয়া বসাইলেন। বন্দনা জিজ্ঞাসা করিল, মা আজও বাড়ি এসে পৌঁছননি দত্তমশাই? না দিদি। মৈত্রেয়ী? না, তাকে তো কেউ আনতে যায়নি। বাসু ভালো আছে? আছে। মুখুজ্জে মশাই, দ্বিজুবাবু? বড়বাবু ভালো আছেন, কিন্তু ছোটবাবুকে দেখলে তেমন ভালো বোধ হয় না। বন্দনা জিজ্ঞাসা করিল, জ্বর টর হয়নি তো? দত্ত বলিলেন, ঠিক জানি নে দিদি, কিন্তু সমস্ত কাজকর্ম করেই তো বেড়াচ্ছেন।
বন্দনা কিছুক্ষণ মৌন থাকিয়া বলিল, দত্তমশাই, আমার মনে হয় মা হয়তো এ দুঃখের মধ্যে আর আসবেন না। কিন্তু দুঃখ যতই হোক, শ্রাদ্ধের আয়োজন তো করতে হবে। কিছু হচ্ছে কি? হচ্ছে বই কি দিদি। কর্তাবাবুর শ্রাদ্ধে যেমন হয়েছিল, প্রায় তেমনি ব্যবস্থাই হচ্ছে। কথাটা ভালো করে বুঝিতে না পারিয়া বন্দনা সবিস্ময়ে প্রশ্ন করিল, কার মতো বলছেন? মুখুজ্জেমশাইয়ের পিতৃশ্রাদ্ধের মতো? তেমনি বড় আয়োজন? দত্ত বলিলেন, হ্যাঁ, প্রায় তেমনই। গেলেই দেখতে পাবেন। বড়বাবু ডেকে বললেন, দ্বিজু, পাগলামি করিস নে, সব জিনিসেরই একটা মাত্রা আছে। ছোটবাবু বললেন, মাত্রা আছে জানি, কিন্তু মাত্রা বোধ তো সকলের এক নয় দাদা। বড়বাবু হেসে বললেন, কিন্তু তুই যে সকলের সকল মাত্রায় ডিঙিয়ে যাচ্ছিস দ্বিজু। ছোটবাবু বললেন, তাহলে আপনাদের কাছে মিনতি, এই একটিবারের জন্য আমাকে ক্ষমা করুন। আমি মাত্রা লঙ্ঘন করতে পারবো, কিন্তু বৌদিদির মর্যাদা লঙ্ঘন করতে পারবো না। এরপরে আর কেউ কোনো কথা কয়নি। এখন আপনি যদি কিছু করতে পারেন, খরচ 20-25 হাজারের কমে যাবে না। খরচ কি সব ছোটবাবুর? হ্যাঁ, তাই তো। বন্দনা জিজ্ঞাসা করিল, এ কি তার পক্ষে খুব বেশি মনে হয় দত্তমশাই? বিরাজ দত্ত বলিলেন, খুব বেশি না হলেও সম্প্রতি গেলেও যে অনেক দিদি। এখন সামলে চলার প্রয়োজন। এর উপর নতুন বিপদ আসতেই বা কতক্ষণ? আবার নতুন বিপদ কিসের? দত্ত ক্ষণকাল মৌন থাকিয়া বলিলেন, আপনি কি শোনেননি জামাইবাবুর সঙ্গে মামলা বেঁধেছে? এসবের পরিণাম তো জানেন, ফলাফল কেউ বলতে পারে না। তবে নিষেধ করেননি কেন? নিষেধ? এ তো বড়বাবু নয় দিদি, যে নিষেধ মানবেন। একে নিষেধ করতে শুধু একজনই ছিলেন, তিনি এখন স্বর্গে। এই বলিয়া বিরাজ দত্ত নিঃশ্বাস ফেলিলেন। বন্দনা আর কোনো প্রশ্ন করিল না। বাড়ির কাছে আসিয়া দেখিল, সম্মুখের মাঠের একদিকে কাঠ কাটিয়া স্তূপাকার করা হইয়াছে। যে সকল চালাঘর দয়াময়ীর ব্রত উপলক্ষে সেদিন তৈরি হইয়াছিল, সেগুলো মেরামত হইতেছে। বাহির প্রাঙ্গণে বিরাট মণ্ডপ নির্মিত হইতেছে, তথায় বহু লোক বহুবিধ কাজে নিযুক্ত। বিরাজ দত্ত অত্যুক্তি করে নাই, বন্দনা তাহা বুঝিল। গাড়ি হইতে নামিয়া সে সোজা উপরে গিয়া উঠিল। প্রথমেই গেল দ্বিজদাসের ঘরে। একটা মোটা বালিশে হেলান দিয়া সে বিছানায় শুইয়াছিল। পর্দা সরানোর শব্দে চোখ মেলিয়া উঠিয়া বসিল। বলিল, বন্ধু আপনি এলো আমার ঘরের দোরগোড়ায়? বন্দনা বলিল, হ্যাঁ, এলোই তো, কিন্তু এমন সময় শুয়ে কেন? দ্বিজদাস বলিল, চোখ বুজে তোমাকে ধ্যান করছিলুম, আর মনে মনে বলছিলুম, বন্দনা, দুঃখের সীমা নেই আমার, দেহে বল নেই, মনে ভরসা নেই, বোধ করি ঠেলতে আর পারবো না। নৌকো মাঝখানেই ডুববে, ওপারে পৌঁছনো আর ঘটবে না। বন্দনা বলিল, ঘটতেই হবে। তোমাকে ছুটি দিয়ে এইবার নৌকো বাইবার ভার নেব আমি। তাই নাও, রাগ করে আর চলে যেও না। বন্দনা কাছে আসিয়া গড় হইয়া প্রণাম করিল। তাহার পায়ের ধুলা মাথায় লইয়া উঠিয়া দাঁড়াইতে দুজনের চোখ দিয়াই জল পড়িতে লাগিল। এমনভাবে প্রণাম করা তাহারই প্রথম। বলিল, তোমার চোখেও জল আসে আমি জানতুম না। দ্বিজদাস বলিল, আমিও না। বোধ করি তার আসার পথটা এতকাল বন্ধ ছিল। প্রথম খুলল যেদিন মৈত্রেয়ীকে ডেকে এনে এ সংসারের ভার দিতে বলে তুমি চলে গেলে। আড়ালে চোখ মুছে ফেলে মনে মনে বললুম, এত বড় আঘাত যে স্বচ্ছন্দে করতে পারে, তার কাছে কখনো ভিক্ষে চাইব না। কিন্তু সে পণ আমার রইল না। বৌদিদি গেলেন স্বর্গে, শশধরের সঙ্গে মামলা বাঁধতে মা চলে গেলেন মেয়ের বাড়িতে। দাদা সংসার ত্যাগের সংকল্প জানালেন।
1 মিনিটের ভূমিকম্পে যেন সমস্ত ধূলিসাৎ হয়ে গেল। এও সয়েছিল, কিন্তু যখন শুনলুম বাড়ি ছেড়ে বাসু যাবে কোনো একটা অজানা আশ্রমে, সে আর সইল না। একবার ভাবলুম যা কিছু আছে কল্যাণীর ছেলেদের দিয়ে আমিও যাব আরেকদিকে। তখন হঠাৎ মনে পড়ল তোমার যাবার আগের শেষ কথাটা। বলেছিলে বিশ্বাস করতে, বলেছিলে আমার একান্ত প্রয়োজনে বন্ধু আপনি আসবে আমার দোরগোড়ায়। ভাবলুম এই তো আমার শেষ প্রয়োজন, আর প্রয়োজন হবে কবে? তাই তোমাকে চিঠি লিখলুম। সন্দেহ আসতে চায় মনে, জোর করে তাদের তাড়িয়ে দিয়ে বলি আসবেই বন্ধু, নইলে মিথ্যে হবে তার কথা, মিথ্যে হয়ে যাবে বৌদিদির শেষের আশীর্বাদ। যে বোঝা তিনি ফেলে গেলেন সে বোঝা বইব আমি কোন জোরে। বলিতে বলিতে দুফোঁটা অশ্রু আবার গড়াইয়া পড়িল। বন্দনা কহিল, সবাই বলে তুমি বড় অবাধ্য, একা বৌদির ছাড়া আর কারো কথা কখনো শুনুনি। দ্বিজদাস বলিল, এই তোমার ভয়, কিন্তু কেন যে শুনিনি, বৌদি বেঁচে থাকলে এর জবাব দিতেন। এই বলিয়া সে নিজের চোখ মুছিয়া ফেলিল। বন্দনা চুপ করিয়া কয়েক মুহূর্ত তাহার প্রতি চাহিয়া বলিল, জবাব পেয়েছি তোমার, আর আমার শঙ্কা নেই। এই বলিয়া সে দ্বিজদাসের হাতখানি নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া আবার কিছুক্ষণ স্থির থাকিয়া বলিল, কেবল তোমার চারপাশেই যে ভূমিকম্প হয়েছে তাই নয়, আমার মধ্যেও এমনি প্রবল ভূমিকম্প হয়ে গেছে। যা ভূমিসাৎ হবার তা ধুলোয় লুটিয়েছে, যা ভাঙবার নয়, টলবার নয়, সেই অটলকেই আজ ফিরে পেলুম। এবার যাই দাদার কাছে। যাবার দিনে আমাকে তিনি আশীর্বাদ করে বলেছিলেন, বন্দনা, যে তোমার আপন, আমার আশীর্বাদ যেন তাকেই একদিন তোমার হাতে এনে দেয়। সাধুর বাক্য আমি অবিশ্বাস করিনি, নিশ্চয়ই জেনেছিলুম এ কথা তার সত্য হবেই। শুধু ভাবিনি সেই আশীর্বাদ এমন দুঃখের ভেতর দিয়ে সেই আপনজনকে এনে দেবে। যাই, তাকে প্রণাম করি গে। দ্বিজু, বন্দনা এসেছে না? এই বলিয়া সাড়া দিয়া অন্নদা আসিয়া প্রবেশ করিল। এসেছি অনুদি, বলিয়া বন্দনা ফিরিয়া চাহিল। অন্নদার গভীর শোকাচ্ছন্ন মুখের প্রতি চাহিয়া বন্দনা চমকিয়া উঠিল। কাছে গিয়া তাহার বুকের উপর মাথা রাখিয়া অস্ফুটে কহিল, তোমার ও মূর্তি আমি ভাবতেও পারিনি অনুদি। তারপরেই হু হু করিয়া কাঁদিয়া উঠিল। অন্নদার চোখ দিয়া জল পড়িতেছিল। ধীরে ধীরে বহুক্ষণ পর্যন্ত তাহার পিঠের উপর হাত বুলাইয়া মৃদু স্বরে বলিতে লাগিল, হঠাৎ আর চলে যেও না দিদি, দিন কতক থাকো, আর তোমাকে কি বলবো আমি। বন্দনা কথা কহিল না, বুকের উপর তেমনি মুখ লুকাইয়া মাথা নাড়িয়া শুধু সায় দিল। এমনিভাবে আবার বহুক্ষণ গেল। তারপরে মুখ তুলিয়া আঁচলে চোখ মুছিয়া জিজ্ঞাসা করিল, বাসু কোথায় অনুদি? চাকরেরা তাকে পুকুরে স্নান করাতে নিয়ে গেছে। তাকে রেঁধে দেয় কে? অন্নদা কহিল, দ্বিজু। ওরা দুজনে একসঙ্গে খায়, একসঙ্গে শোয়। বলিতে বলিতে আবার তাহার চোখে জল আসিয়া পড়িল। মুছিয়া কহিল, মা তো শুধু বাসুর মরেনি, ওরও মরেছে। আবার চোখ মুছিয়া বলিল, সবাই বলে অকালে অসময়ে বাড়ির বউ মরেছে, ছেলে মানুষের শ্রাদ্ধে এত ঘটা কেন? ওকে সবাই মানা করে, বাহুল্য দেখে তাদের গা জ্বলে যায়, ভাবে এ যে বাড়াবাড়ি। জানে না তো সে ছিল ওর আরেক জন্মের মা। কোনো ছলে সে মর্যাদায় ঘা লাগলে ও সইবে কি করে? দ্বিজদাস বন্দনাকে ইঙ্গিতে দেখাইয়া কহিল, আর ভয় নেই অনুদি, বন্দনা এসেছেন। এবার সমস্ত বোঝা ওর মাথায় ফেলে দিয়ে আমি আড়াল হয়ে যাব। অন্নদা বলিল, পরের মেয়ে এত বোঝা বইবে কেন ভাই? পরের মেয়েরাই তো বোঝা বয় অনুদি। ওকে ডেকে এনে বলেছি, এত দুঃখের ভার বইতে আমি পারবো না। এর ওপর বাসু যদি যায় তো রইল তোমাদের বলরামপুরের মুখুজ্জে বাড়ি।
রইল তাদের 7 পুরুষের অভিমান। শশধরের ছেলেদের ডেকে এনে সংসারে আমি ইস্তফা দেব। দাদাই শুধু পারে তাই নয়, দ্বিজুও পারে। সন্ন্যাস নিতে পারবো না বটে, ও আমি বুঝি নে, কিন্তু টাকা কড়ির বোঝা অনায়াসে ফেলে দিয়ে যাব। অন্নদা বন্দনার হাত দুটি ধরিয়া কহিল, পারবে না দিদি বিপিনের মত করতে? পারবে না বাসুকে বাড়িতে রাখতে? পারবো অনুদি। আর এই যে বাঁধল সর্বনেশে মামলা জামাইবাবুর সঙ্গে, পারবে না থামাতে? হ্যাঁ, এও পারবো অনুদি। ক্ষণকাল স্তব্ধ থাকিয়া বলিল, উনি কোনোদিন আমার অবাধ্য হবেন না, এই শর্তেই এ বাড়ির ছোট বউ হতে রাজি হয়েছে অনুদি। কথাটা অন্নদা ভালো করে বুঝিতে না পারিয়া চুপ করিয়া চাহিয়া রহিল। বন্দনা বলিল, যা গেছে সে তো গেছেই, এর উপর কি মাকেও হারাতে হবে? মোকদ্দমা না থামালে তাকে ফিরিয়ে আনবো কি করে আমি? দ্বিজদাস বালিশের তলা হইতে চাবির গোছাটা বাহির করিয়া বন্দনার পায়ের কাছে ফেলিয়া দিয়া কহিল, এই নাও, অবাধ্য হব না সেই শর্তই তোমার কাছে আজ করলুম। বন্দনা চাবির গুচ্ছ তুলিয়া লইয়া আঁচলে বাঁধিল। এইবারে অন্নদা ইহার তাৎপর্য বুঝিল। বন্দনাকে বুকের উপর টানিয়া লইয়া স্থির হইয়া রহিল। তাহার 2 চোখ বাহিয়া শুধু বড় বড় অশ্রুর ফোঁটা ঝরিয়া পড়িতে লাগিল। বন্দনা বিপ্রদাসের ঘরে ঢুকিয়া তাহাকে প্রণাম করিল, বলিল, বরদা, এলুম। এই নতুন সম্বোধন বিপ্রদাসের কানে ঠেকিল, কিন্তু এ লইয়া কিছু না বলিয়া জিজ্ঞাসা করিলেন, শুনেছিলুম তুমি আসছ, তোমার বাবার তার পাওয়া গিয়েছিল, পথে কোনো কষ্ট হয়নি তো? না। সঙ্গে এলো কে? আমাদের দারোয়ান আর আমার বুড়ো চাকর হিমু। বাবা ভালো আছেন? হ্যাঁ। বিপ্রদাস একটুখানি চুপ করিয়া থাকিয়া বলিলেন, দ্বিজু কি পাগলামি করছে দেখলে? বন্দনা কহিল, আপনি শ্রাদ্ধের কথা বলছেন তো, কিন্তু পাগলামি হবে কেন? আয়োজন এত বড়ই তো চাই, এ নইলে তার মর্যাদা ক্ষুণ্ণ হতো যে। কিন্তু সামলাতে পারবে কেন বন্দনা? উনি না পারলেও আমি পারব বরদা। বিপ্রদাস হাসিয়া কহিলেন, সে শক্তি তোমার আছে মানি, কিন্তু মেজাজ বিগড়লেই মুশকিল, হঠাৎ রাগ করে চলে না গেলে বাঁচি। বন্দনা বলিল, সেদিন এসেছিলুম পরের মতো, মাথায় কোনো ভার ছিল না, কিন্তু আজ এসেছি এবাড়ির ছোট বউ হয়ে। রাগিয়ে দিলে রাগ করতেও পারি, কিন্তু আর চলে যাব কেমন করে? সে পথ বন্ধ হয়ে গেল যে। এই বলিয়া সে চাবির গোছা দেখাইয়া কহিল, এই দেখুন, এ বাড়ির সব আলমারি সিন্ধুকের চাবি, আপনি তুলে নিয়ে আঁচলে বেঁধেছি। আনন্দ ও বিস্ময়ে বিপ্রদাস নিঃশব্দে চাহিয়া রহিলেন। বন্দনা বলিতে লাগিল, আপনাকে আমার লজ্জা করে বলবার, গোপন করে বলবার কিছু নেই। ভগবানের কাছে যেমন মানুষের লুকোনোর কিছু নেই, ঠিক তেমনি মনে পড়ে কি আপনার আশীর্বাদ? যাবার দিনে আমাকে বলেছিলেন, যে তোমার যথার্থ আপন তাকেই তুমি পাবে একদিন। সেদিন থেকে গেছে আমার চঞ্চলতা। শান্ত মনে কেবল এই কথাই ভেবেছি, যিনি জিতেন্দ্রিয়, যিনি আজন্ম শুদ্ধ সত্যবাদী সাধু, তার আশীর্বাদে আর আমার ভয় নেই। যিনি আমার স্বামী, তাকে আমি পাবই। 2 চক্ষু তাহার অশ্রুপূর্ণ হইয়া উঠিল। বিপ্রদাস কাছে আসিয়া তাহার মাথায় হাত রাখিয়া নীরবে আশীর্বাদ করিলেন, এবং আজ এই প্রথম দিন বন্দনা তাহার পায়ের ওপর বহুক্ষণ ধরিয়া মাথা পাতিয়া নমস্কার করিল। উঠিয়া দাঁড়াইলে বিপ্রদাস কহিলেন, আজ যাকে তুমি পেলে বন্দনা, তার চেয়ে দুর্লভ ধন আর নেই, এ কথাটা আমার চিরদিন মনে রেখো। বন্দনা কহিল, রাখব বরদা, একদিনও ভুলব না। একটু থামিয়া কহিল, একদিন অসুখে আপনার সেবা করেছিলুম, আপনি পুরস্কার দিতে চেয়েছিলেন, সেদিন কিন্তু নিইনি। মনে পড়ে সে কথা? পড়ে। আজ সেই পুরস্কার চাই। বাসুকে আমি নিলুম।
বিপ্রদাস হাসি মুখে বলিলেন, নাও, তাকে শেখাবো আমাকে মা বলে ডাকতে। তাই করো। ওর মা এবং বাপ দুজনকেই আজ রেখে গেলাম তোমার মধ্যে, আর রেখে গেলাম এই মুখুজ্জে বাড়ির বৃহৎ মর্যাদাকে তোমার হাতে। বন্দনা ক্ষণকাল মাথা হেঁট করিয়া এই ভার যেন নীরবে গ্রহণ করিল। তারপরে কহিল, আর একটা প্রার্থনা। নিজেকে চিনতে না পেরে একদিন আপনার কাছে অপরাধ করেছিলুম, ভুল ভেঙেছে, আজ তার মার্জনা চাই। মার্জনা অনেক দিন করেছি বন্দনা। আমি জানতাম তোমার অন্তর যাকে একান্ত মনে চেয়েছে, একদিন তাকে তুমি চিনবেই। তাই আমার কাছে তোমার কোনো লজ্জা নেই। বন্দনার চোখে আবার জল আসিতেছিল। জোর করিয়া নিবারণ করিয়া বলিল, আরও একটি ভিক্ষে। আমাদের সংসারে কি একদিনও থাকবেন না আর? অভিমানে সংকোচে কোনোদিন মন পূর্ণ করে আপনাকে যত্ন করতে পাইনি, কিন্তু সে বাধা তো ঘুচল। আর তো আমার লজ্জা নেই। কিছুদিন থাকুন না আমার কাছে, দুদিন পুজো করি। এই বলিয়া সে সজল চক্ষে চাহিয়া রহিল। তাহার আকুল কণ্ঠস্বর যেন অন্তর্ভেদ করিয়া বাহিরে আসিল। বিপ্রদাস হাসি মুখে চুপ করিয়া রহিলেন। বন্দনা বলিল, ওই হাসি মুখের মৌনতাকেই আমি সবচেয়ে ভয় করি বর্দা। কি কঠোর মন আপনার! একে না পারা যায় গলাতে, না পারা যায় টলাতে। দেবেন না উত্তর? বিপ্রদাস এবার হাসিয়া ফেলিলেন। যেমন স্নিগ্ধ তেমনি সুন্দর, তেমনি নির্মল। তাহাকে এমনি করিয়া হাসিতে বন্দনা যেন এই প্রথম দেখিল। বলিল, উত্তর পেলুম, আর আপনাকে আমি পীড়াপিড়ি করব না। কিন্তু মনকে শান্ত করি কি করে বলে দিন? এই যে কেবলই কেঁদে উঠতে চায়। বিপ্রদাস বলিলেন, মন আপনি শান্ত হবে বন্দনা, যেদিন নিঃসংশয়ে বুঝবে তোমার দাদা দুঃখের মাঝে ঝাঁপ দিতে গৃহত্যাগ করেনি। কিন্তু তার আগে নয়। কিন্তু এ বুঝবো আমি কেমন করে? শুধু আমাকে বিশ্বাস করে। জানো তো দিদি, আমি মিছে কথা বলি নে। বন্দনা চুপ করিয়া রহিল। মিনিট দুই পরে গভীর নিঃশ্বাস ফেলিয়া বলিল, তাই হবে। আজ থেকে প্রাণপণে বোঝাবো নিজেকে। বরদা সত্যি কথাই বলে গেছেন। সত্যবাদী তিনি, মিছে কথায় ভুলিয়ে চলে যাননি। যেখানে আছে মানুষের চরম শ্রেয়, সেই তীর্থেই তিনি যাত্রা করেছেন। বিপ্রদাস কহিলেন, হ্যাঁ, তোমার মনকে বুঝিয়ে বলো, যা সবচেয়ে সুন্দর, সবচেয়ে সত্য, সবচেয়ে মধুর। বরদা সেই পথের সন্ধানে বার হয়েছেন। তাকে বাধা দিতে নেই, তাকে ভ্রান্ত বলতে নেই। তার জন্য শোক করা অপরাধ। বন্দনার চোখে আবার জল আসিয়া পড়িল। তাড়াতাড়ি মুছিয়া ফেলিয়া বলিল, তাই হবে, তাই হবে। এ জীবনে আর যদি কখনো দেখা না পাই, তবু বলবো তিনি ভ্রান্ত নন। তার জন্য শোক করা অপরাধ। পর্দার ফাঁক দিয়া মুখ বাড়াইয়া বিরাজ দত্ত বলিলেন, দিদি, একটা জরুরি কথা আছে, একবার আসতে হবে যে। যাই বিরাজবাবু। বরদা, আসি এখন। বলিয়া বন্দনা ঘর হইতে বাহির হইয়া গেল। সতীর শ্রাদ্ধের কাজ ঘটা করিয়া শেষ হইল। ভিক্ষুক কাঙালি সতীসাধ্যির জয়গান করিয়া গৃহে ফিরিল। সকলেই বলিল, মুখুজ্জে বাড়ির কাজ এমনি করেই হয়, এর ছোট বড় নেই। সকালে স্নান সারিয়া বন্দনা প্রণাম করিতে বিপ্রদাসের ঘরে ঢুকিয়া বিস্ময়ে থমকিয়া দাঁড়াইল। তাহার পাশে বসিয়া দয়াময়ী। ভোরের ট্রেনে বাড়ি ফিরিয়াছেন, এখনো কেহ জানে না। মায়ের মূর্তি দেখিয়া বন্দনার বুকে আঘাত লাগিল। সোনার বর্ণ কালি হইয়াছে, মাথার ছোট ছোট চুলগুলি রুক্ষ ধূলিমাখা, চোখ বসিয়াছে, কপালে রেখা পড়িয়াছে। দুঃখ শোকের এমন ব্যথার ছবি বন্দনা কখনো দেখে নাই। তাহার মনে পড়িল সেদিনের সেই ঐশ্বর্যবতী সর্বময়ী কর্ত্রী বিপ্রদাসের মাকে। কটা দিনই বা, আজ সমস্ত মহিমা যেন তাহার পথের ধুলায়। কাছে গিয়া প্রণাম করিয়া বলিল, কখন এলেন মা? আমি জানতে পারিনি তো।
দয়াময়ী তাহার চিবুক স্পর্শ করিয়া চুম্বন করিলেন, বলিলেন, আমার আশায় খবর কিসের জন্য বন্দনা? তখন আসতো বিপ্রদাসের মা, তাই দেশের ছেলে বুড়ো সবাই টের পেত। বিপিন, কাজ তো চুকে গেছে বাবা, চল না, মায়ে পয়ে আজই বেরিয়ে পড়ি। শুনিয়া বিপ্রদাস হাসিয়া কহিল, তোমার ভয় নেই মা, মায়ে পয়ের যাত্রার বিঘ্ন ঘটবে না, কিন্তু আজই হয় না। বন্দনার বাবা আসছেন কাল, তোমার ছোট বউয়ের হাতে সংসার বুঝিয়ে না দিয়ে যাবে কেমন করে? দয়াময়ী অনেকক্ষণ মৌন থাকিয়া বলিলেন, তাই হোক বিপিন, সহ্য হবে না আমার, এমন মিথ্যে আর মুখে আনব না। কিন্তু কটা দিন আর বাকি? কেবল 7টা দিন মা, আবার আজকের দিনেই আমরা যাত্রা শুরু করব। বন্দনা কহিল, মা, বাড়ির ভেতরে আপনার ঘরে চলুন। দয়াময়ী মাথা নাড়িয়া অস্বীকার করিলেন, তোমার এই কথাটা রাখতে পারবো না মা, যে কটা দিন থাকবো এইখানেই থাকবো, আবার যাবার দিন এলে এই বাইরের ঘর থেকেই দুজনে বার হয়ে যাব। ভেতরে যা কিছু রইল সেসব তোমার রইল মা। বন্দনা আর পীড়াপিড়ি করিল না, শুধু আর একবার তাহার পদধূলি লইয়া নত মুখে বাহির হইয়া গেল। বিপ্রদাসের পত্র পাইয়া রে সাহেব 1 সপ্তাহের ছুটি লইয়া বলরামপুরে আসিয়া উপস্থিত হইলেন এবং মেয়েকে দ্বিজুর হাতে অর্পণ করিয়া আবার কর্মস্থলে ফিরিয়া গেলেন। এ বিবাহে নহবত বাজিল না, বরযাত্রী কন্যাযাত্রীর বিবাদ বাঁধিল না, মেয়েরা উলু দিল অস্ফুটে, শাঁখ বাজিল চাপা সুরে, বাসর গৃহ রহিল স্তব্ধ, মৌন। নিরালা কক্ষে দ্বিজদাসের বিষণ্ণ মুখের পানে চাহিয়া বন্দনা প্রশ্ন করিল, কি ভাবছ বলো তো? দ্বিজদাস বলিল, ভাবছি তোমার কথা, ভাবছি আমার চেয়ে তুমি অনেক বড়। কেন? নইলে পারতে না? সর্বনাশ বাঁচাতে কি দুঃখের পথ হেঁটেই না তুমি আমার কাছে এলে। বন্দনা জিজ্ঞাসা করিল, তুমি আসতে না? না। বন্দনা বলিল, মিছে কথা। কিন্তু আমি কি ভাবছিলুম জানো? তোমার গলায় মালা পরিয়ে দিতে দিতে ভাবছিলুম আমি কি এমন সুকৃতি করেছিলুম যাতে তোমার মতো স্বামী পেলুম। পেলুম বাসুকে, মাকে, বরদাকে, আর পেলুম এই বৃহৎ পরিবারের বিপুল ভার। কিন্তু যে সমাজের মেয়ে আমি, তার প্রাপ্য কতটুকু জানো? দ্বিজদাস কহিল, না। বন্দনা বলিতে গিয়া হঠাৎ থামিয়া গেল, কহিল, কিন্তু আজ নয়, নিজের পরম সৌভাগ্যের দিনে অন্যের দৈন্যকে কটাক্ষ করব না, অপরাধ হবে। হবে না, তুমি বলো। বন্দনা মাথা নাড়িয়া অস্বীকার করিল, কহিল, আজ তুমি ক্লান্ত, একটু ঘুমো, তোমার মাথায় আমি হাত বুলিয়ে দিই। মিনিট 2 পরে বলিল, আমার মেজদির কথা মনে পড়ে। সেদিন বরদার সঙ্গে তখনই চলে যেতে চাইলেন দেখে বললুম, তুমি তো ঝগড়া করনি মেজদি, তুমি কেন যাবে? মেজদি বললেন, যেখানে স্বামীর স্থান হয় না সেখানে স্ত্রীরও না, একটা দিনের জন্যেও না। তোর স্বামী থাকলে এই কথা বুঝতিস। সেদিন হয়তো ঠিক এ কথাটা বুঝিনি, কিন্তু আজ বুঝছি, তুমি না থাকলে আমি একটা দিনও সেখানে থাকতে পারি নে। একটু থামিয়া আবার বলিল, এই তো মাত্র কয়েক ঘন্টা আগে পুরুতের সঙ্গে গোটা কয়েক শব্দ উচ্চারণ করে গেলুম, কিন্তু মনে হচ্ছে যেন আমার দেহের প্রতি রক্তকণাটি পর্যন্ত বদলে গেছে। দ্বিজদাস চোখ মেলিয়া তাহার মুখের পানে চাহিল, তাহার হাতখানি নিজের বুকের উপর টানিয়া লইয়া আবার চোখ বুজিল, কোনো কথা কহিল না। রবিবার ঘুরিয়া আসিল। বিপ্রদাস ও দয়াময়ীর যাবার দিন আজ। তীর্থভ্রমণ দয়াময়ীর একদিন সমাপ্ত হইবে, সেদিন সংসারের আকর্ষণ হয়তো এই গৃহেই আবার তাহাকে টানিয়া আনিবে, কিন্তু যাত্রা শেষ হইবে না আর বিপ্রদাসের, আর ফিরাইয়া আনিবে না তাহাকে এই গৃহে। এ কথা শুনিয়াছে অনেকে, কেহ বিশ্বাস করিয়াছে, কেহ করে নাই। প্রাঙ্গণে মোটর দাঁড়াইয়া,
কাছে দূরে বাটির সকলেই উপস্থিত। মেয়েরা দ্বিতলের বারান্দায় দাঁড়াইয়া চোখ মুছিতেছে। বিপ্রদাস উঠিতে গিয়া জিজ্ঞাসা করিলেন, দ্বিজুকে দেখছি নে কেন? কে একজন বলিল, তিনি বাড়ি নেই, কি একটা কাজে বাইরে গেছেন। শুনিয়া বিপ্রদাস হাসিয়া বলিলেন, পালিয়েছে, সেটা শুধু মুখেই গোয়ার, নইলে ভিতর অগ্রগণ্য। বন্দনার হাত ধরিয়া দাঁড়াইয়াছিল বাসু। বলিল, তুমি আবার কবে আসবে বাবা? একটু শিগগির করে এসো। বিপ্রদাস হাসিয়া তাহার মাথায় একবার হাত বুলাইয়া দিলেন। এ প্রশ্নের উত্তর দিলেন না। বন্দনা শাশুড়ির পায়ের ধুলা লইল। তিনি বলিলেন, বাসু রইল ছোট বৌমা, আর রইলেন মন্দিরে তোমার শ্বশুরকুলের রাধা গোবিন্দজি। ফিরে কখনো এলে তোমার কাছ থেকে এদের নেব। এই বলিয়া তিনি আঁচলে চোখ মুছিলেন। বন্দনা দূর হইতে বিপ্রদাসকে প্রণাম করিল। তারপরে কাছে আসিয়া সজল চক্ষে বাষ্পরুদ্ধ স্বরে কহিল, কলকাতায় পুজোর ঘরে যে মূর্তি একদিন আপনার লুকিয়ে দেখেছিলুম, আজ আবার সেই মূর্তিই আমার চোখে পড়ল বর্দা। আর আমার শোক নেই, ঠিকানা আপনার নাই বা পেলুম। জানি মনের মধ্যে যেদিন ডাক দেব, আসতেই হবে আপনাকে। যতই না না বলুন, এ কথা কোনো মতেই মিথ্যে হবে না। বিপ্রদাস শুধু একটু হাসিলেন। যেমন করিয়া ছেলের উত্তর এড়াইয়া গেলেন, তেমনি করিয়া বন্দনারও। গাড়ি ছাড়িয়া দিল।